হ্যাঁ গা, এই ঝড় জলের রাতে না বেরোলেই কি তোমার নয়? আমার যে বড় ভয় করতাছে। তোমার এত রাতেই একা একা বের হতে দিতে মন চাইছে নেই। তার উপর কদিন আগেই ওই জঙ্গলে জলার ধারে ওই রকম একটা ঘটনা ঘটি গেছে। না না, বড় ভয় করছে যে। বউ, এত ভয় পাও কেন? সেই ছোট্টবেলা হতেই আমি এই কামটা কইরা আইতেছি, তখন কিছু হয় নাই, আর এখন হবে? হে, তুমি ব্যাটারে নিয়া ঘরে থাকো দেখি, আমি যে আর দেরি করতে পারবুনি। বাবু সাহেব আইয়া পড়বেন, নিয়ে আইয়া পড়িলে যদি দেখেন আমি পৌঁছাই নাই, তাহলে আমার পাগার কাইটটা যাবে নি। দুঃখু সাপুই চাপাকে আর কোনো কথা বলতে না দিয়ে একটা বর্ষাতে নিয়ে বেরিয়ে গেল ঘরের থেকে। অপরদিকে চাপা বনবিবিকে স্মরণ করে ঘুমন্ত ছেলেটার মাথার কাছে এসে বসল। আজ সকাল থেকেই ওর ডান চোখের পাতাটা লাফাচ্ছে, কেমন যেন ভয় ভয় করছে ওর। কিছুদিন ধরেই জঙ্গলের মধ্যে নানা ধরনের অস্বাভাবিক সব কাণ্ড ঘটছে, আর ওর মরদের যা কাজকাম সবটার মধ্যেই তো মিশে রয়েছে ওই জঙ্গল। ওই জঙ্গলে না গেলে যে ওদের রুটি রুজি চলবে না। কিন্তু এমন ঘোর বর্ষার রাতে নিজের মরদকে ওই জঙ্গলে যেতে দেওয়াটাও ওর জন্য যে কতটা চিন্তার, কতটা আশঙ্কার, সেটাও কাউকেই বুঝিয়ে বলতে পারবে না। কেবল মনে মনে বনবিবিকে স্মরণ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তাই আরও একবার বনবিবির উদ্দেশ্যে সে বলল, মা গো, মা বনবিবি, তোমার দয়ায়, তোমার আশ্রয়ে যে আমরা সকলে খেয়ে পড়তে রয়েছি মা, তাই তুমি রক্ষা করো মা গো, আমার মরদটারে তুমি রক্ষা করো, রক্ষা করো মা গো। অপরদিকে দুঃখু বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই চাপার কথাগুলো ওর কানে বড্ড বাজছে। হাঁটতে হাঁটতে প্রায় অন্যমনস্ক হয়ে পড়ছে সে। সত্যি তো, গ্রামে কিছু মাস ধরে হঠাৎ করেই কিছু অদ্ভুত ঘটনার কথা শোনা যাচ্ছে, যা সম্পূর্ণভাবে অস্বাভাবিক, হয়তো অলৌকিকও। এসব ৭-৫ ভাবতে ভাবতে কিছুটা এগিয়ে এসেছে। এমন সময় হঠাৎ করে ওর মনে হয়, আরে পেছনের আওয়াজটা কিসের? কেউ কি ওকে অনুসরণ করছে নাকি? খানিক দাঁড়িয়ে এদিক ওদিক নজর ঘুরিয়ে তেমন কিছু দেখতে না পেয়ে এইসব নিছকই তার মনের ভুল ভেবে ব্যাপারটা উড়িয়ে দেয় সে। আসলে চাপার কথাগুলোই তার মনের মধ্যে এই সমস্ত নানা ভয়ের সঞ্চার ঘটাচ্ছে। না, এই সময় একটা বিড়ি না ধরালেই নয়। বাদলার মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে একটা বিড়ি ধরানোর চেষ্টা করেও, কিন্তু হাওয়ার দাপট বেশি, দেশলাই মোটেও জ্বলতে চাইছে না। ধর হালার বাতাস, বিড়িটাও জ্বলে না। হ্যাঁ, ধর তরি, এখন জায়গা। অগত্যা আবারও বড় বড় পা ফেলে এগিয়ে যেতে শুরু করে দুঃখু। কিছুটা এগোতেই আবারও আগের সেই অস্বস্তিটা ফিরে আসে, কিন্তু এত সহজে ভয় পাওয়ার লোক তো দুঃখু সাপুই নয়। যে কাজ সে করে সেই কাজের জায়গায় ভয় পাওয়ার কোনো স্থান নেই। একটু ভয় পাবে তো প্রাণটা বেঘরে হারাতে হবে ওকে। ঠিক যেমন ভাবে অচিন্ত মাইতি ভয় পেয়ে নিজের প্রাণটা বেঘরে দিয়েছিল। এসব ভেবে নিজের মনকে সাহস জুগিয়ে আবারও হাঁটতে থাকলো দুঃখু। তবে হাঁটতে হাঁটতে যতই সে এগোচ্ছে, ততই যেন তাকে অনুসরণকারী ক্রমাগত ওর আরো কাছে চলে আসছে। এতক্ষণ কেবল ওর পদশব্দটাই শুনতে পাচ্ছিল, কিন্তু এবার যেন তার নিঃশ্বাসের শব্দ একেবারে ওর কাঁধের ওপর এসে পড়ছে। চরমতম সাহসী দুঃখুর বুকটা এইবারে যেন ভয় কেঁপে ওঠে।
জঙ্গলে ঢোকার পূর্বে সেই অনুসরণকারী ওর থেকে দূরত্ব বজায় রাখলেও জঙ্গলে ঢোকার পর থেকেই দুঃখ অনুভব করতে পারে সেই অনুসরণকারী তার কোনো মনের ভুল নয়। এতক্ষণ ধরে যেটাকে মনের ভুল ভেবে মনকে সাহস জুগিয়েছিল, বর্তমানে সেটাই যেন অত্যন্ত প্রকট হয়ে ক্রমশ ওর সামনে এসে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে বাতাসেও কেমন যেন একটা অশুভ ইঙ্গিত অনুভব করতে পারল। চারপাশের গাছপালাগুলোকে এই অন্ধকারের মধ্যে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে আজ। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? এই জঙ্গল তো দুখুর অচেনা নয়, এ তার চেনা জায়গা। রাত বিরেতে এই জঙ্গলের মধ্যে কত হাঁটাচলা করেছে সে, কিন্তু আজ সবকিছু বড্ড যেন অচেনা মনে হচ্ছে ওর। ঝড় বৃষ্টির শব্দের মাঝে মাঝেই সে স্পষ্টভাবে শুনতে পাচ্ছে ভেজা পাতা মাড়িয়ে কারোর এগিয়ে আসার শব্দ। এবং শব্দটা আসছে ঠিক তার পিছন দিক থেকে। সামনের হেতাল গাছটার গোড়ায় দাঁড়িয়ে যায় সে। সাহস পায় না জঙ্গলের গভীরে ঢোকার। কদিন ধরে এই জঙ্গলের মধ্যেই তো নানা সব অস্বাভাবিক ঘটনা ঘটছে। সেই ঘটনা যে ঘটাচ্ছে তাকে নাকি কেউ কেউ দেখেওছে। হঠাৎ কেন যেন দুখুর বুকের মধ্যে দামামা পিটতে আরম্ভ করল। ঠিক এই সময় চারিপাশের আকাশকে দুফালা করে চিড়ে দিয়ে একটা বজ্রাগ্নির রেখা চলে গেল, আর তার কয়েক মুহূর্তের মধ্যেই কর্কর শব্দ করে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো কাছেই কোথাও বজ্রপাত হয়। এবার যেন ঝড়ের দাপটটাও বাড়তে শুরু করেছে, আর সেই ঝড়ের তোড়েই দুঃখ অনুভব করল একটা বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে কোত্থেকে যেন। ভয়ে ভয়ে এইবার হয়তো এই জীবনে প্রথমবার বনবিবিকে স্মরণ করে দুঃখ। ঠিক তখনই আকাশ বাতাস বিদীর্ণ করে ওঠে একটা অট্টহাসির রোল। বাতাসে ভর করে কতগুলো ছেঁড়া ছেঁড়া শব্দ দুঃখুর কানে আসে। ততক্ষণে দুঃখুর অবস্থা বেহাল। সে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করেছে। এমতো অবস্থায় আবারও বিদ্যুৎ চমকায়, আর দুঃখ এবার দেখে তার থেকে কিছুটা দূরে একটা অস্পষ্ট নারীর অবয়ব এসে দাঁড়িয়েছে। দুঃখ ধীরে ধীরে পিছনে ফিরে যায়। তার কাছে একটা হ্যারিকেন আছে বটে, কিন্তু হাওয়ার দাপটে তার শিখা কম্পমান। সে আলো বেশি দূর ছড়াতে পারছে না। তবু মরণপণে সেটাকে উঁচিয়ে সামনের দিকে আলো ফেলতেই আবার চমকে ওঠে। সেই নারী মূর্তি পুনরায় তার সামনে এসে দাঁড়িয়েছে। আর কিছু ভাবতে পারে না দুঃখ। ভয়, দ্বন্দ্ব, আশঙ্কাকে একরকম নিজের কাঁধে বহন করেই এবার দুঃখ দৌড়তে শুরু করে জঙ্গলের অন্য একটা পথ ধরে। এই পথটা জলার পাশ দিয়ে যায়। দুঃখ দৌড়ে চলে সেই জলার পাশের পথ দিয়ে। কিছুটা এগোতেই আবার থমকে পড়তে হয়। সেই ছায়ামূর্তি আবার তার পথ আটকে দাঁড়িয়েছে। এবার সেটা আরো কাছে। পুনরায় পথ পরিবর্তন করে দুঃখ, তবে কোনো লাভ হয় না। অশরীরী ছায়াটি ততক্ষণে তার আরো কাছে চলে এসেছে, আটকেছে আবারও তার পথ। বাতাসের বিশ্রী গন্ধটা এখন আরো বেড়েছে। দুঃখ বুঝতে পারে তার সমস্ত পালানোর পথ এবার বন্ধ। এক ভয়ানক বিপদের মুখোমুখি এখন সে। আবারও একবার ঝলসে ওঠে আকাশ, আর সেই আলোতেই এবার স্পষ্ট দেখতে পায় সেই ছায়া মূর্তিকে। একটা সাদা জরা জীর্ণ কাপড় পরা, বেড়া চাপা বিনুনির কিঞ্চিত অংশ এখনো অবশিষ্ট। সারা শরীর জুড়ে লেগে রয়েছে একাধিক ক্ষতের চিহ্ন।
কপালের কোণ বেয়ে চুইয়ে নামছে কালচে রক্তের ধারা, আর তার চোখ দুটো অন্ধকারে ধক ধক করে চলছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দুখুর হাত থেকে এবার হেরিকেনটা খসে পড়ে। মাটিতে পড়েই সেটা ভেঙে চুরমার হয়ে যায়। চারপাশে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকা অন্ধকারের রাশি এবার সরাসরি ঝাঁপিয়ে পড়ে দুখুর উপর। দুখু এবার শেষবারের মতো চেষ্টা করে একবার পুনরায় পিছু ফিরে দৌড়তে যাবে, কিন্তু সে চেষ্টা তার ব্যর্থ হয় মুহূর্তে। দৌড়তে গিয়ে সে অনুভব করে মাটি থেকে তার শরীরটা ক্রমশ যেন শূন্যে উঠে যাচ্ছে। আর সেই সাথে প্রবল বেগে বইতে থাকা ঝোড়ো বাতাসের সাথে একটা তীব্র আর্তচিৎকার মিশে জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন গল্প কথা অরিজিনালসের 2025 সালের দ্বিতীয় নিবেদন, নিশাচরীর খিদে, রচনায় শিল্পী চক্রবর্তী। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনে দেখবেন। কথা দিচ্ছি সময় নষ্ট হবে না। আর আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে দেরি না করে এগোনো যাক আজকের গল্পের দিকে। আপনারা শুনবেন শিল্পী চক্রবর্তীর কাহিনী, নিশাচরীর খিদে। একভাবে টানা গরমের প্রকোপে গত রাতে মুষলধারে বৃষ্টি গ্রামটাকে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করে। তবে তারা হয়তো কখনো আশা করতেও পারেনি যে পরবর্তী সকালটি তাদের জন্য ঠিক কতটা অমঙ্গল বহন করে আনতে পারে। সারা রাত বনবিবিকে স্মরণ করেও মনে এতটুকু শান্তি পায়নি চাপা। যতবার বিদ্যুতের ঝলকানি আকাশের বুক চিড়ে চলে গিয়েছে ততবারই ওর বুকটা কেঁপে কেঁপে উঠেছে। ছোট্ট নেপালকে বুকে জড়িয়ে ডুকরে কেঁদে গিয়েছে গোটা রাত ধরে, কিন্তু ভোরের আলো ফুটতেই আর সে ঘরের মধ্যে বসে থাকতে পারেনি। বনবিবির কাছে ডজন খানেক মানত করে নেপালকে পাশের বাড়ির রুমা ঠাকুরঝির কাছে রেখে সে বেরিয়ে গিয়েছিল জঙ্গলের পথে। রুমা ঠাকুরঝি তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করাতে সে বলে এসেছে, গত রাতে তোমার ভাইটা কামে বেড়াইছিল, এখনো ফেরে নাই। বড় ভয় করতাছে দিদি। জঙ্গলের জলার ঘটনা তো জানোই, বড় কু ডাকতাছে মনে। যে জায়গা দেহিনে। সে কি কোস বউ? কেন যাইতে দিলি বল দেখিনি? কাল রাইতে যা ঝড় জল হলো। যা জলদি যা, নেপাল থাউক তার পিসির সনে। চাপা আর অপেক্ষা করেনি, দ্রুত এগিয়ে যায় জঙ্গলের পথে। তবে যতই ও এগোতে থাকে ততই ওর মনের মধ্যে ভয় আর শঙ্কা দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করে। হে বনবিবি, দোয়াই লাগে তোমার, আমার মরদটার যেন কিছু লা হয় মা। হাঁটতে হাঁটতে জঙ্গলের সামনে এসে উপস্থিত হতেই ভয়ের শিহরণটা যেন প্রবলভাবে খেলে যায় তার বুকের মধ্যে। ভোরের আলো ফুটলেও
জঙ্গলের মধ্যে থেকে যেন চাপ চাপ অন্ধকারটা এখনো দূরীভূত হয়নি। গাছের গায়ে লেগে রয়েছে সেগুলো। ওগুলোই যেন অমঙ্গলজনক কিছু ঘটনা ঘটে যাওয়ার বার্তা বহন করছে। ক্ষণিক থমকে দাঁড়ায় চাপা। তারপর মনে মনে আরো একবার বনবিবিকে স্মরণ করে দ্রুত জঙ্গলের মধ্যে ঢোকে। হ্যাগা, শুনতাছো? কই তুমি? শুনতে পাইতাছো? কই তুমি? কোথায়? হাঁক পাড়তে পাড়তে জঙ্গলের আরো গভীরে চলে যাচ্ছিল সে। সামনে হেতাল গাছটা দেখতে পাচ্ছে। এই হেতাল গাছ পেরিয়ে আর কিছুটা দক্ষিণ দিকে গেলেই সেই জঙ্গলের মধ্যেকার অলৌকিক জলা, যেখানে গত 2 মাসে 2 জন মানুষের মৃত্যু ঘটেছে। হ্যাগা, শুনতাছো? কই তুমি? শুনতে পাইতাছো? চাপা বারবার করে দুখুকে ডাকলেও দুখুর কোনো সাড়া শব্দ পায় না। আরো এগিয়ে যেতে থাকে সামনের দিকে। কিছুটাই এগিয়েছে। যেখানটায় এখনো দাঁড়িয়ে সেখান থেকে জলার পাশের বট গাছটার নেমে আসা বড় ছুরিটা নজরে আসছে তার। আর সেখানেই কি যেন একটা দলা পাকিয়ে পড়ে থাকতে দেখল। বুকের মধ্যে এতক্ষণ ধরে যে ঢিপ ঢিপ আওয়াজটা হচ্ছিল, এবার যেন সেটা দামামা পেটার মতো অবস্থা। ধীর পায়ে আরো কিছুটা এগোতেই দলা পাকিয়ে পড়ে থাকা জিনিসটা নজরে এলো তার। বাবা গো, হে বনবিবি, কি কামটা করলি তুই মা? এইটা কি করলি? হায় 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 হায়। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারল না চাপা। এসব সে কি দেখছে? এসব কি সত্যি? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তার চোখ থেকে অনবরত ঝরে চলল জলের ধারা। হায় হায়, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আমার কপালটা পুড়লো রে। হায় হায়, আমি এখন ছোট্ট বেটাটারে নিয়ে কোথায় দাঁড়াই? ও বনবিবি, এ তুই কি করলি, কি করলি? হারু পরামানিকের বড় মেয়ে রুমা দাসীর জন্যেই গ্রামের লোকজন জানতে পারে যে চাপা জঙ্গলের দিকে গিয়েছে দুখুকে খুঁজতে, এবং বেলা বাড়তেও তারা দুজনের কেউই আর ফিরে আসেনি। গ্রামের লোকজন আর অপেক্ষা করে না। তারাও দল বল জোগাড় করে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যের সেই স্থান খুঁজে বার করতে গ্রামবাসীদের বেশি সময় লাগে না। গ্রামের লোকজন জলার পাশের বট গাছের ঝুড়ির নিচে চাপার অচৈতন্য দেহ এবং তার পাশেই দুখুর বিকৃত দলা পাকানো মৃত শরীরটা আবিষ্কার করে। আতঙ্কে ভয়ে তটস্থ হয়ে পড়ে গ্রামবাসীরা। যে অজানা আতঙ্ক তাদের উপরে নেমে এসেছে, আজ তার তৃতীয় শিকার দুখু সাপুই। অপঘাতে মৃত দুখুর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয় 3 দিনের মধ্যেই। কিন্তু গ্রামের লোকজনদের মন থেকে দুখুর সেই বিভৎস দেহের অবয়ব কিছুতেই মোছে না। রাত নামলেই যেন সেই কথা ভেবে একটা বিভৎস ভয় তাদের ঘুম উড়িয়ে দেয়। আর সেই সঙ্গে তারা অনুভব করতে পারে জঙ্গলের দিকে যাওয়া আর তাদের জন্য সুরক্ষিত নয়। অতঃপর রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও জঙ্গলটাকে এড়িয়ে চলতে থাকল গ্রামবাসীরা। তবে তারা কেউই বুঝে উঠতে পারছে না যে এই সব ঘটনার পিছনে আসলে কি কারণ থাকতে পারে।
কেটে যায় আরও 2টি মাস। ইতিমধ্যে গ্রীষ্মের তীব্র দাবদাহের শেষে বর্ষা আগত হয়েছে। সবুজ গাছের পাতায় পাতায় নতুন শোভা জেগেছে। দেখা দিয়েছে নদীর জলে প্লাবন। ধান ক্ষেত ভরে উঠেছে নতুন বৃষ্টির জলে। কচুর পাতায় লেগেছে নতুন রং। আর সেই সাথেই চাষির দল মেতেছে ধান রোপণের আনন্দে। ছোট ছেলেমেয়েরা মাথায় চঞ্চু পড়ে আলপথ ধরে বর্ষাকালীন আনন্দে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। এরই মধ্যে স্থির হল গ্রামের চণ্ডী মণ্ডপে বর্ষামঙ্গল পালা গান হবে। এসব কিছুর ভেতর দিয়ে কালের নিয়মে মানুষের মন থেকে ধীরে ধীরে মুছে যেতে থাকল দুখু সাপুইয়ের সেই বিভৎস মৃতদেহের কথা। চাপাও দীর্ঘদিন হলো তার বাপের ঘরে ফিরে গিয়েছে। সেও আর এই গ্রামে ফেরেনি। তবে সে যাওয়ার আগে বেশ কয়েকটা কথা বলে গিয়েছে। অবশ্য সেগুলোকে মূলত তার স্বামী হারানোর বেদনার বিলাপ বলেই মনে করেছে গ্রামবাসীরা। নির্দিষ্ট দিনে চণ্ডী মণ্ডপের দালানে যাত্রাপালার সমস্ত আয়োজন করা হলো। শহর থেকে যাত্রা দল আসবে। সারা রাত্রি জুড়ে হবে সেই বর্ষা মঙ্গল যাত্রাপালার গান। তবে দিনে হবে বনবিবির পুজো। এবং সেই সাথে গ্রামের মানুষ স্থির করেছে জঙ্গলের ওই জলাতে গিয়েও বনবিবির ফুল ভাসিয়ে আসবে। তাদের মতে বনবিবি হয়তো তাদের ওপর কোনো কারণে রুষ্ট হয়েছেন, আর তাই এভাবে তার রোষানলকে প্রকাশ করছেন তিনি। যদি তাকে শান্ত করা যায়, তুষ্ট করা যায়, তাহলে হয়তো গ্রামে আর কোনো মানুষের প্রাণ যাবে না। সেই মতো গ্রামের প্রত্যেক মেয়ে ঝিরা মিলে বনবিবির পুজোর আয়োজন করল। আলপনা আঁকা, বাটা সাজানো, ঘট আঁকা সবকিছুই তারা মিলেমিশে করল। ধানের ফলন যাতে ভালো হয় তার জন্য চাষিরা আনলো শীষ ধানের আঁটি, কেউ বা আনলো গাছের চাক ভাঙা মধু, কেউ বনবিবির কাছে এনে চড়ালো হাঁস মুরগির বাচ্চা। তারা মনে করে বনবিবির কাছে এসব কিছু উৎসর্গ করলে বনবিবি তাদের নির্দিষ্ট ক্ষেত্রগুলিতে সাহায্য করবেন, আশীর্বাদের হাত রাখবেন তাদের মাথায়। নির্দিষ্ট সময় শুরু হলো বনবিবির পুজো এবং ধীরে ধীরে তা সম্পন্ন হলো। অতঃপর মহিলারা মিলে সুর করে বনবিবির পাঁচালি পড়তে শুরু করলো। পাঁচালি পড়ার শেষে উলুধ্বনি শঙ্খধ্বনিতে মুখরিত হলো চারপাশ। গড় হয়ে সকলেই একের পর এক বনবিবিকে প্রণাম জানায়। জয় বনবিবির জয়, জয় বনদুর্গার জয়। গ্রামের প্রধান পুরোহিত মশাই অরুণ ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন, জঙ্গলের ওই জলার ব্যাপারে আপনি তো সবই জানেন পুরোহিত ঠাকুর। আমাদের মতে বনবিবি আমাদের উপর রুষ্ট হয়েছেন, তাই তিনি এভাবে প্রাণ নিচ্ছেন তার অসহায় সন্তানদের। আপনি যদি ওই জঙ্গল এবং জলা শুদ্ধিকরণের কোনো উপায় বলে দেন তাহলে সত্যিই খুব ভালো হয়, বড় মঙ্গল হয় এই গ্রামবাসীদের জন্য। প্রধানের কথা শুনে অরুণ ঠাকুর কিছুক্ষণ স্তব্ধ থাকেন। বনবিবির মূর্তির দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন যেন। তারপর মুখ তুলে গ্রামের প্রায় সকলকে উদ্দেশ্য করেই উনি বলেন, ঠিক আছে, তবে তার জন্য আমাদের জলার ধারে যেতে হবে। বনবিবির যদি কোনো দোষ কায়েম হয়েও থাকে তবে তা কাটানোর জন্য 3টে কালো মোরগ এবং 7টা সাদা পায়রার জোগাড় করতে লাগবে যে প্রধান মশাই, এবং 3 রকমের গাছের মূল লাগবে, হরিদ্রা, বন তুলসী
এবং হেতাল গাছের মূল ও ছাল, চাক ভাঙা মধু এবং একজন কুমারীর বক্ষস্থলের রক্ত। কিন্তু এত কিছু আয়োজন এই মুহূর্তে? না, এই মুহূর্তে বলছি না, তবে সন্ধ্যার মধ্যে করলেই হবে। আজ সন্ধ্যেতেই এক তিথি রয়েছে, বিশেষ তিথি, মূলত এমন তিথিতে যে কোনো দোষ কাটানো সম্ভব। আপনারা সকলেই জানেন যে বনবিবি আমাদের সব সময় পুজো মঞ্জুর করেন, আমাদের প্রার্থনা গ্রহণ করেন। দুঃখ দুর্দশায়, আমাদের বিপদে আপদে, শঙ্কায় সবসময় সে আমাদের আশ্রয়দাত্রী হিসেবে, আমাদের রক্ষাকর্ত্রী রূপেই বিরাজমান। কিন্তু তিনি রুষ্ট হয়েছেন, অর্থাৎ তাকে তুষ্ট করতে হলে এই দোষ কাটানোর বিশেষ তিথিকেই আমাদের আশ্রয় করতে হবে। আপনারা সব আয়োজন করুন, আমি নির্দিষ্ট সময় জঙ্গলের ধারে পৌঁছে যাব, আপনারাও পৌঁছে যাবেন। তবে যে কুমারীর রক্ত দ্বারা দেবীকে তুষ্ট করা হবে, সে ব্যতীত আর কোনো রমণী বা কুমারী যেন আপনাদের সঙ্গে না থাকে। বিষয়টি মাথায় রাখবেন। কথাগুলো বলেই পুরোহিত এবার ধীরে ধীরে চণ্ডী মণ্ডপ ছেড়ে নিচে নেমে নিজের বাড়ির দিকে এগিয়ে যান। পুরোহিতের কথা শোনার জন্য বনবিবির মূর্তির সামনে উপচে পড়া যে ভিড়টা জমেছিল, কয়েক মুহূর্ত পূর্বেই সেটা ভেঙে গিয়েছে। এখন সেখানে গ্রামের প্রধান সহ গুটি কতক লোকই অবশিষ্ট। কিভাবে সমস্তটা আয়োজন করা হবে, এখন তারই আলোচনা চলছে ওদের মধ্যে। প্রত্যেকেই নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেয় এবং যে যার কাজের উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে মহিলারা বনবিবির চড়ানো প্রসাদ সকলের মধ্যে ভাগ করে দিয়েছে। যেই তেল সিঁদুর সেখান থেকে প্রদেয় হয়েছিল, সেগুলোই নিয়ে এবার তারা একে একে ঘরের দিকে রওনা হয়। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই হঠাৎ করে আকাশের মুখ ভার হয়ে গেল। বিকেল নামতে শুরু হলো টিপটিপ করে বৃষ্টি। সন্ধে গড়াতে না গড়াতেই ঘন ঘন বজ্রপাত সহ ঝড়ের রূপ নিল। সব মিলিয়ে গ্রামবাসীদেরকে আবারও যেন সেই দুঃখ সাপুইয়ের মৃত্যুর ভয়ানক রাতটাকেই মনে করিয়ে দিতে থাকল। পুরোহিত মশাই যা যা আয়োজন করতে বলেছিলেন তা প্রায় সবকিছুই জোগাড় হয়ে যায়, এমনকি কুমারী মেয়েটিও। বাকি গ্রামবাসীদের জীবন আর বিপন্ন করতে চাননি গ্রাম প্রধান, তাই সে তার একমাত্র কন্যা উর্মিলাকেই এই কাজের জন্য এগিয়ে দেন। তবে প্রকৃতির এইরূপ অবস্থায় জঙ্গলের মধ্যে ঢোকার সাহস কারো হয় না। সকলের মধ্যেই একটা দ্বিধার জন্ম নেয়। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন প্রকৃতি স্বাভাবিক হয় না, তখন ঠাকুর মশাই জানান আজকের দিনে দোষ কাটানোর কাজ না করা গেলে এমন তিথি নাকি দ্বিতীয়বার পেতে মুশকিল হবে। তাই যে সিদ্ধান্ত তারা নিয়েছে তার থেকে পিছনে ফেরার আর কোনো উপায় নেই। অগত্যা বনবিবিকে স্মরণ করে তারা জঙ্গলের মধ্যে যেতে প্রস্তুত হয়। মোট 5 জন পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে এগোয় জঙ্গলের ভেতর। তবে যতই তারা জঙ্গলের গভীরে প্রবেশ করতে থাকে, ততই অনুভব করে পরিবেশ যেন আরো বিপদসংকুল হয়ে উঠছে। সকলের সামনে সামনে চলেছেন পুরোহিত মশাই, তাকেই অনুসরণ করে বাকিরা এগোচ্ছে। একদম শেষে রয়েছে উর্মিলা। প্রথমে সে সাহসিকতার সঙ্গে এই কাজে গ্রামের মঙ্গলের জন্য নিজেকে দেবীর কাছে উৎসর্গীকৃত করতে রাজি হলেও এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে তারও ভয় করছে। তার পাশেই অবশ্য তার বাবা রয়েছে, তবুও জঙ্গলটা কেমন যেন ঠেকছে উর্মিলার। বারবার মনে হচ্ছে আশপাশের অন্ধকার ঝোপঝাড় থেকে কেউ বোধহয় ওদের উপর নজর রেখে চলেছে। বৃষ্টির ঝমঝম শব্দের সঙ্গে আরো কি একটা শব্দ হচ্ছে নাকি? আর শব্দটা যেন ওদেরকেই অনুসরণ করে নজরবন্দি করে রেখেছে ওদেরকে।
সাহসে ভর করে একবার পিছনে ফিরে চায় উর্মিলা, কিন্তু না, পিছনে কিছুই দেখতে পায় না সে। সবকিছুই স্বাভাবিক, আর বেশি কিছু ভাবে না। বাবার হাতটা শক্ত করে চেপে ধরে হেঁটে চলে। জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই একটু আগে পরিবেশের যে আলো ছিল সেটা যেন দুম করে নিভে গেল। সকলের হাতে হাতে জ্বলে উঠল মশাল। ওরা এখন এসে উপস্থিত হয়েছে সেই হেতাল গাছের সামনে। যে স্থানটা ছেড়ে দক্ষিণ দিকে এগিয়ে গেলেই পড়বে সেই জলা, অর্থাৎ তাদের গন্তব্য আগত। পুরোহিত মশাই সকলকে একসাথে থাকার নির্দেশ দিয়েছেন, তাই সকলে মিলে একজোট হয়ে এগিয়ে চলেছে। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একপাল শেয়াল বিশ্রী সুরে ডেকে ওঠে। চারপাশের নিস্তব্ধতাকে খান খান করে দেয় সেই শব্দ। উর্মিলা যেন আরো একটু ভয় পেয়ে যায়। বাবার গায়ের কাছে সরে এসে সে বলে, বাবা, বাবা, আমার বড় ভয় করতেছে বাবা। কোনো ভয় নাই, কোনো ভয় নাই মা, ডরাস না মা, আমার ডরাস না, বনবিবিকে স্মরণ কর। নির্দিষ্ট জলার ধারে এসে উপস্থিত হতেই একটা পুঁতি গন্ধ বাতাসে অনুভব করে সকলে। পরিবেশে কি যেন একটা বদল ঘটে গিয়েছে। সতর্ক হয় সকলে। মন দুর্বল করলেই বিপদ। পুরোহিত মশাই আগে থেকে এসবের সচেতন বার্তা তাদেরকে দিয়েছিলেন, তাই প্রত্যেকেই এসবকে অগ্রাহ্য করে দোষ কাটানোর পুজোয় মন দেয়। পুরোহিত মশাই পুজো শুরু করলেন। একে একে যা যা করার সব কিছু করলেন তিনি। সেই সাথে আউড়ে চললেন বনবিবিকে আহ্বানের ছড়া। এইভাবে দোষ কাটানোর পুজো অন্তিম পর্বের দিকে এগোতেই হঠাৎ বাতাসের বেগটা বদলে গেল। সেই সঙ্গে পুঁতি গন্ধের পরিমাণ আরো বেড়ে গেল। এখন এমনই বিশ্রী গন্ধ চারপাশে যে নিঃশ্বাস নেওয়াই দায়। জংলা পরিবেশটা ধীরে ধীরে হিংস্র হয়ে উঠতে শুরু করল। দূর থেকে ভেসে আসতে লাগলো নানাবিধ হিংস্র সাপদের হুঙ্কার, পাতার মর্মর শব্দ। মনে হচ্ছে জঙ্গল ঠেলে কেউ বা কারা যেন দূরদার করে এগিয়ে আসছে ওদের দিকে। প্রত্যেকের বুকের মধ্যেই ভয়ের শিহরণ খেলছে, তবুও তারা মনকে শক্ত রাখার চেষ্টা করছে একভাবে। বনবিবিকে স্মরণ করে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে একসঙ্গে। ধীরে ধীরে এলো সেই মুহূর্ত যখন কুমারী কন্যার রক্তাহুতি দেওয়ার পালা। পুরোহিত ঠাকুর ইশারায় উর্মিলাকে তার কাছে যেতে বললেন এবং কুলোর থেকে একটা ছোট্ট ধারালো ছুরি তুলে এগিয়ে দিলেন তার হাতে। ডরাইবি না মা, বনবিবির নাম নিয়ে চোখ বুজে হৃৎপিণ্ডের অংশে আঘাত করবি এবং আমার এই আম পাতার শিরে 3 বার সেই রক্ত মুছে 3 বার করি জলে আহুতি দিবি, বুঝেছিস মা? আর শোন মা, এই কাম তোরেই করতে হবে। যা মা, আগাই যা। উর্মিলার বুকটা দুরুদুরু করলেও পুরোহিত ঠাকুরের কথা শুনে আর সে পিছনে হটল না। ধীরে ধীরে সেই ছুরির ফলা হাতে তুলে নিয়ে এগিয়ে গেল জলের একেবারে ধারে। তারপর নির্দেশ মতো হাঁটু অবধি জলে দাঁড়িয়ে ঠিক যেভাবে পুরোহিত ঠাকুর ওকে বলেছেন সেভাবেই আম্রপল্লবে রক্তাহুতি দিতে থাকল। প্রথমবার ছুরির শলাকা বুকে ঠেকাতে অত্যন্ত ভয় করছিল ওর, যন্ত্রণাও হয়েছিল কিঞ্চিত। তবে দ্বিতীয়বার করতে তার কোনো কষ্ট হয় না, ভয়ও করে না। তৃতীয়বার রক্তাহুতি দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আকাশ বাতাস বিদীর্ণ করে কর্কর শব্দে বজ্রপাত ঘটে। সকলের চোখ সেই আলোয় ঝলসে ওঠে, আর এই পরিসরে উর্মিলার পায়ে জলের ভেতর থেকে চেপে বসে কোনো এক নাগপাশের বন্ধনী। বাকিদের কিছু বুঝে ওঠার আগে চোখের নিমেষে উর্মিলাকে টেনে জলের গভীরে নিয়ে যায় সেই নাগপাশের বন্ধনী। জলের মধ্যে সম্পূর্ণরূপে তলিয়ে যাওয়ার পূর্বে একবারের জন্য উর্মিলা জলের উপর ভেসে ওঠে, আর তখনই সেই ছায়া মূর্তিকে দেখতে পায় ও। সেই ছায়া মূর্তিকে দেখে শেষবারের মতো কিছু একটা বলার চেষ্টা করে উর্মিলা, কিন্তু শব্দটা আর পরিষ্কার শোনা যায় না। তার আগেই তার গোটা শরীর প্রবল এক হ্যাঁচকা টানে জলের গভীরে চলে যায়।
মুহূর্তের মধ্যেই সব শেষ। উপস্থিত বাকিরা যখন জলার দিকে পিছন ফিরে তাকিয়েছে ততক্ষণে জলের ওপর বুদবুদি দেখা দিয়েছে, কিন্তু সেখানে উর্মিলার কোনো চিহ্ন নেই। কেবল জলের উপর ভাসমান রক্তাক্ত আম্রপল্লব এবং উর্মিলার ওড়না জানান দেয় সেই সর্বনাশের। 3 দিন পর জলার থেকেই খুঁজে পাওয়া গিয়েছিল উর্মিলার বিকৃত গলে পচে যাওয়া শরীরটা। সেই সাথেই আতঙ্ক এমনই বেড়ে গিয়েছিল যে জঙ্গল মূলত এই গ্রামবাসীদের জন্য তাদের জীবিকা এবং মায়ের সমান ছিল, সেই জঙ্গলই এবার তাদের কাছে মৃত্যুদূত হয়ে ওঠে। তারা আর কেউ রাতের বেলা তো দূরস্থ, দিনের বেলাতেও যাওয়ার সাহস দেখায় না। 3 মাস পরের ঘটনা। দেখুন বংশীবাবু, যে কটা মৃত্যু ঘটেছে এবং হিসাব করে দেখতে গেলে যাদের যাদের মৃত্যু ঘটেছে তাদের মধ্যে একটি মেয়ে বাদে প্রায় প্রত্যেকেই আপনার কাজের সঙ্গে যুক্ত ছিল, আপনার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। প্রত্যেকেই মজুরের কাজ করে দিনপাত করত। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মৃত্যুগুলো কিভাবে ঘটেছে বা কেন ঘটেছে, যদি তার একটা সন্ধান আমরা করতে চাই তাহলে আপনাকে তো অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, তাই না? আর এক্ষেত্রে দায়ও আপনি এড়াতে পারেন না। কি পুলিশবাবু, কি বলছেন আপনি? আর এতে আমি দায় এড়াতেই বা যাবো কেন? আর দায় মাথায় বা নিতে যাবো কেন? সত্যি বলতে কি, যাদের মৃত্যু ঘটেছে তাদের একটা মৃত্যু তো স্বাভাবিকভাবে ঘটেনি। প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য। প্রত্যেকেই মারা গেছে একই রকম ভাবে এবং ওই জঙ্গলের মধ্যে গিয়েই। আরে সবাই তো মনে করছে জলার ভূত তাদেরকে মেরেছে। তাহলে আপনি খামোখা এসে আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? কারণ আমার কাজ হচ্ছে সত্যিটা খুঁজে বার করা, আপনাদের মতন। কথাটা বলতে গিয়েও থেমে যান পুলিশ অফিসার অরবিন্দবাবু। ওনার সামনে বসে থাকা লোকটার আচরণ যে মোটেই সুবিধার নয় তা উনি খুব ভালো করেই বুঝে গিয়েছেন। আর সেই কারণেই সন্দেহটা আরো গাঢ় হয়েছে। ওই মৃত্যুগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে হলেও, এই বংশীবাবু অবশ্যই যুক্ত রয়েছেন, এমনটাই মনে হয়েছে অরবিন্দবাবুর। আপনাদের মতন? হ্যাঁ, আপনাদের মতন বলে থেমে গেলেন যে পুলিশবাবু? না, কিছু না। তবে আবার যদি প্রয়োজন পড়ে আবার কিন্তু আমি এখানে আসব, কিন্তু এই ধরনের ঠাট্টা তামাশামূলক উত্তর তখন আমি মেনে নেব না। আর না এই গাঁজাখুরি ভূতের গল্পের কারসাজি শুনব। কথাগুলো বলেই অফিসার বংশীবাবুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। ওনাকে এভাবে বেরিয়ে যেতে দেখে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকেন বংশীবাবু। তারপর উনি চলে যেতেই হো হো করে হেসে ওঠেন। পাশেই বেঁধে রাখা কুকুরটার মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলেন, কি বুঝলি ভংলু? নতুন শিকার তোর কেমন লাগলো? তেজি আছে বল? ওনার এই কথা শুনেই বোধ হয় কুকুরটা সামান্য যেন নড়ে উঠল। এবার উনি হাঁক পারলেন ওনার এক কর্মচারীর উদ্দেশ্যে। এই হারু, কোথায় গেলি রে বেটার ছেলে? জি কর্তা, আসতেছি। ভেতর থেকে একটা বেটে খাটো গড়নের লোক ছুটে এসে দাঁড়ালো বংশীবাবুর সামনে। আগে কন কর্তা। খোঁজ নে তো এই পুলিশবাবু কোথায় গিয়ে উঠেছে। অপরদিকে অরবিন্দবাবু ওখান থেকে বেরিয়ে এসেই নিজের বাইক নিয়ে এগিয়ে যান পাশের গ্রামের উদ্দেশ্যে। প্রথমটাই তিনি বোঝেন না যে ঠিক কোথা থেকে উনি ওনার জিজ্ঞাসাবাদ শুরু করবেন। বেশ কিছু ভাবনা চিন্তা করার পর স্থির করেন শেষের দিকে যে মৃত্যুটা ঘটেছে সেটা গ্রাম প্রধানের মেয়ে উর্মিলার মৃত্যু। তারপরে গ্রামে আর কোনো মৃত্যু ঘটেনি। তাই উনি ঠিক করলেন গ্রাম প্রধানের বাড়ি থেকেই শুরু করবেন। কয়েকজনকে জিজ্ঞেস করে তিনি গ্রাম প্রধানের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নমস্কার,
আমি চরণ দাস পালিত। দীর্ঘদেহী মধ্যবয়স্ক পুরুষ চরণ দাস, এই লোকটাই গ্রাম প্রধান। তবে আপনি এখানে মানে এমন কিছু তো। নমস্কার, আমি অরবিন্দ, এখানে সদর থানার নতুন ইনচার্জ। আমি এখানে এসেছি আপনার মেয়ে উর্মিলা পালিতের মৃত্যুর ঘটনাটা সম্পর্কে কিছু কথা বলতে। কিন্তু পুলিশবাবু, আমরা তো কোনো আইনি দরখাস্ত লেখাইনি। আপনারা লেখাননি হয়তো, সে কথা ঠিকই, তবে পরপর বেশ কয়েকটা মৃত্যু ঘটেছে আপনাদের এই গ্রামে থাকা ওই জলাকে কেন্দ্র করে, আর শেষ মৃত্যুটা ঘটেছে আপনার মেয়ে উর্মিলারই। তাই আপনার সাথে কথা বলাটা আবশ্যক। সেই কারণেই। আপনি বোধহয় জানেন না, আসলে ওই জলাটা অভিশপ্ত, তাই আমার মেয়েকে আমরা হারিয়েছি। আমাদের এই গ্রাম অভিশপ্ত হয়ে গেছে বাবু, কেউ হয়তো আমরা আর বাঁচবো না। ধীরে ধীরে সবাইকে হয়তো ওই জলা শেষ করে ফেলবে। আপনারা বা আপনাদের আইন কোনোভাবেই আমাদেরকে বাঁচাতে পারবে না। অরবিন্দ বাবু এই গ্রামে আসার পূর্বেই খোঁজ পেয়েছিলেন কোনো রকম একটা কুসংস্কার বা লৌকিক কথাকে কেন্দ্র করেই নাকি ওই জলার ঘটনাগুলোকে ধুলি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এখন উর্মিলার বাবার সঙ্গে কথা বলে এই ব্যাপারে তো তিনি একেবারে নিশ্চিত হয়ে যান, সত্যি ধুলি চাপা দেওয়ারই চেষ্টা চলছে। তবে উনি বুদ্ধিমান মানুষ, এই ধরনের গ্রামের সহজ সরল সাধারণ মানুষদের বিশ্বাসে উনি কখনোই আঘাত করতে চান না। তাই পরিস্থিতি যাতে এলোমেলো না হয় সেই দিকে চিন্তা করেই উনি অত্যন্ত নম্র এবং বিনয়ীভাবে বললেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, তবে আপনি যদি একটু মনে করে বলার চেষ্টা করেন যে সেই রাতে যখন উর্মিলার মৃত্যু ঘটেছিল তখন ঠিক কি হয়েছিল সেখানে, এমন কোনো কিছু যা অদ্ভুত মনে হয়েছে আপনাদের, বা আপনাদের মনে এই যে ভয়, আপনারা বলছেন ওই জলা অভিশপ্ত, কেন বলছেন ওই জলা অভিশপ্ত? কি এমন কারণ রয়েছে ওই জলাকে অভিশপ্ত বলার পেছনে? কেন বলবো না বাবু যে ওই জলা অভিশপ্ত। যে কজন মানুষ জঙ্গলে গেছে তারা কেউ আর ফিরে আসেনি। তাদের প্রত্যেকেরই কোনো না কোনো অপঘাতে মৃত্যু ঘটেছে ওই জলা সংলগ্ন স্থানে। আর শেষবার যখন আমার উর্মিলা শেষ কথাটা বলার সময় ডুকরে কেঁদে ওঠেন চরণ দাস। অরিন্দমবাবু বোঝেন একজন পিতার নিজের কন্যার মৃত্যুর মুহূর্তটা মনে করতে ঠিক কতটা কষ্ট হচ্ছে, কিন্তু উনিও ওনার নিজের কাজে অনড়। তাছাড়া কিছুক্ষণ আগে ওই কালী বংশীর সাথে কথা বলার পর ওনার তো এখন আরো বেশি করে মনে হচ্ছে যে এই সকল কিছুর পিছনে অন্য কোনো রহস্য অবশ্যই আছে। পুরো বিষয়টাকে কোনো অলৌকিক ঘটনা দিয়ে মুড়ে রাখার চেষ্টা চলছে, অলৌকিকতার আড়ালে কোনো কঠিন সত্যকে চাপিয়ে দেওয়ার চেষ্টা আর কি। তাই নিজের অনুভূতিকে দমন করে উনি শান্ত হয়ে বসলেন, আর ওনার বিপরীতে বসে থাকা মানুষটাকে একটু ধাতস্থ হওয়ার সময় দিলেন। তারপর একটা সময় ধীরে ধীরে বললেন, আপনি সময় নিন, তারপর আপনি ধীরে ধীরে আমাকে বলতে পারেন সবটা। আমি আপনার কথা অবিশ্বাস করছি না একদমই। আপনি আমাকে বলুন, আমি সবটা শুনতে চাই, জানতে চাই। প্রধান মশাই কিছুক্ষণ স্তব্ধ থাকেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন সেই রাতের সমস্ত ঘটনা। প্রথমে বনবিবির পুজো, তারপর বনবিবির রোষ কাটানোর সেই অদ্ভুত পন্থা, জলাবন্ধনী, কিশোরী কন্যার রক্তাহুতি, আর সেই রক্তাহুতি দেওয়ার জন্য উর্মিলার এগিয়ে আসা, সন্ধ্যার অন্ধকারে জঙ্গলের পরিবেশের অস্বাভাবিকতা, এবং সব শেষে উর্মিলার উচ্চারিত সেই শেষ শব্দটা শাম্ভবী, যেটা উচ্চারণ করতে করতে উর্মিলা জলের মধ্যে তলিয়ে গিয়েছিল। শাম্ভবীকে? শাম্ভবী আমাদেরই গ্রামের এক মধু সংগ্রাহক
ধানুইয়ের মেয়ে। বড় লক্ষ্মীমন্ত মেয়ে ছিল, জানেন তো পুলিশ বাবু। তবে হঠাৎ করে এই একদিন সন্ধ্যার পর থেকে ধানুই এবং শাম্ভবী দুজনেই এই গ্রাম থেকে কেমন যেন উধাও হয়ে যায়। আমরা ভেবেছিলাম হয়তো ওরা শহরে চলে গেছে, কিন্তু আমার উর্মিলা মায়ের মুখে শোনা শাম্ভবী নাম মনের কোথাও না কোথাও গিয়ে আপাতত এ বিশ্বাস জাগিয়ে তুলছে যে সকলের পিছনে হয়তো কি আমাদের এই গ্রামের এখন প্রত্যেকের বিশ্বাস যে সেই নিশাচরীর খিদের শিকার হয়েছে এই গ্রামের অনেকেই। তারা আসলে প্রত্যেকেই হয়তো শাম্ভবীর শিকার হয়েছে। মৃত্যুর পর যে আর কেউ আপন থাকে না। জিজ্ঞাসাবাদ শেষ করে অরবিন্দ বাবু বেরিয়ে এলেন। যাক, একটা সূত্র পাওয়া গেল। দুটো নাম, ধানুই ওরফে নরেশ পাইন এবং তার মেয়ে শাম্ভবী। এরা হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। কই, এই খবরটা তো তার কাছে ছিল না। প্রধানের বলা প্রত্যেকটা কথা এখন ওনার কানে বাজছে। উনি এটুকু তো বুঝতে পেরেছেন যে গ্রামের মানুষদের সহজ সরল বিশ্বাসের ওপর এমন কোনো একটা কিছু মিশিয়ে ভীতি গেঁথে দেওয়া হয়েছে, যাতে করে গ্রামবাসীদের মনে ভৌতিক আবহের সৃষ্টি করা যায়। তারা প্রত্যেকেই ভাবতে বাধ্য হয় যে গ্রামেরই কোনো একটি মেয়ে এ সকল কিছুর পেছনে রয়েছে। তবে সেই সাথে ওনার মাথায় আরও একটা প্রশ্ন ঘুরছে। উর্মিলা শেষবার শাম্ভবী বলে চিৎকার করলই বা কেন? আর এই শাম্ভবী মেয়েটি এক রাতের মধ্যে গায়েব হয়ে গেলই বা কোথায়? অনেকগুলো প্রশ্ন, কিন্তু উত্তর সবই অজানা। বরাদ্দ করা কোয়ার্টারটাতে ফিরে এলেন অরবিন্দবাবু। গ্রামে আসার পরেই উনি মূলত নিজের কাজ নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে কোয়ার্টারে ঢুকে ঘরদোর গোছানোর সময়ই পাননি। তার উপর উনি একা মানুষ, ঘরের মধ্যে অগোছালো হয়ে পড়ে রয়েছে চারপাশে। তবে এসব নিয়ে ভাববার সময় এখন নয়। উনি জিনিসপত্রগুলোকে কোনো রকমে একপাশে সরিয়ে রেখে আবারও নিজের কাজে লেগে পড়লেন। এতক্ষণ ধরে যা যা শুনলেন সব ব্যাপারগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে পরপর ভাবতে থাকলেন। সন্ধ্যার কিছু আগে থানার থেকে ওনার একজন সহকারী এলেন। স্যার 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 আছেন? হ্যাঁ, কে? ও, আপনি আসুন। আসলে স্যার, আপনি এখানে আসার পরেই কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলেন, সকালবেলা ঘরে ফিরেছিলেন কিনা সে খবরও পাইনি। এখন আমার কাজের সময় শেষ, তাই আপনার সাথে দেখা করতে এলাম। নতুন পরিবেশ, নতুন জায়গা, যদি কিছু প্রয়োজন হয়। না না, আমার অভ্যাস আছে। আসুন আসুন, আপনি ভেতরে আসুন, চা খেয়ে যান। ছি ছি স্যার, আপনি চা বানাবেন আর আমি খাবো? আপনি বসুন, একটু হাতে মুখে জল দিন, আমি চা বসাচ্ছি। না না, তা হয় না। সব হয় স্যার, আপনি যান, আমি দেখছি। অরবিন্দবাবু আর কথা না বাড়িয়ে কোয়ার্টারের পিছনের টিউবওয়েলের দিকে এগিয়ে গেলেন। গ্রামের সন্ধে নামার মধ্যে এক অদ্ভুত স্নিগ্ধতা আছে এবং সেই স্নিগ্ধতার সাথে অন্ধকারের ঘনত্ব বাড়ে দ্রুত। ইতিমধ্যেই দূর থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি, উলুধ্বনির শব্দ। এসব শুনতে শুনতে বেশ কয়েকবার টিউবওয়েলে চাপ দিতেই শব্দ করে জল পড়তে শুরু করে। সারাদিনে অনেক ধকল গিয়েছে। অরবিন্দবাবু একেবারে তাই স্নান করতে উদ্যত হন। ঠিক এই সময় ওনার কানে আসে, বাবু বাবু। শব্দটা আসছে তার পিছন দিক থেকে। হকচকিয়ে পিছনে ঘোরেন অরবিন্দবাবু, তবে কিছুই দেখতে পান না। অন্ধকারটা হঠাৎ করে যেন বেড়ে গিয়েছে। সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে কিনা সেটাই ভালো করে বোঝা যাচ্ছে না। চোখ ছোট করে সেই অন্ধকারের মধ্যেই শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করলেন তিনি।
কেউ কি ডাকলো? কিন্তু কই, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ঠিক এমন সময় আবার শোনা গেল ডাকটা। বাবু, বাবু। ওই তো সামনের থেকে কেউ একটা ডাকছে, আর যে ডাকছে সেই ওই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে। এবার অরবিন্দ বাবু গলা তুলে বললেন, কে 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 ডাকছে? এই যে বাবু, এখানে। অন্ধকারের মধ্যে কাউকেই কিন্তু দেখতে পাওয়া গেল না, তবুও দেখতে পেয়েছেন এমনই একটা ভাব করে অরবিন্দ বাবু বললেন, কিন্তু কে আপনি? আর আর এখানে এসেছেন কেন? আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি আগামীকাল থানায় আসবেন। এখানে এভাবে? না 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 বাবু, সে আসতে পারবো নি। আপনার সাথে আমার কথা আছে, অনেক কথা। আসলে বাবু, ওরা খুব খারাপ লোক, আপনার ক্ষতি করে দিতে পারে। ওদের থেকে সাবধান থাকবেন। আর ওরা... স্যার, চা হয়ে গেছে, আপনার হলো? হঠাৎ করে ভেতর থেকে ঘোষবাবুর কণ্ঠস্বর ভেসে আসে। চিৎকার করে সাড়া দেন অরবিন্দ বাবু, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে আমার। তারপর আবারও সামনে ফিরে আগন্তুককে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ, তো কি বলছিলেন? কারা ক্ষতিকারক? কারা আমার ক্ষতি করে দিতে পারে? খানিক সব চুপ। উল্টো দিক থেকেও কোনো উত্তর আসছে না দেখে অরবিন্দ বাবু আবার বললেন, শুনছেন? আপনি আছেন এখানে? তবুও কোনো উত্তর এলো না। কি হলো, কথা বলছেন না কেন? আরে গেল কোথায়? এখানেই তো ছিল। অদ্ভুত ব্যাপার। এই যে শুনছেন, আছেন আপনি? যেদিক থেকে সেই চাপা মিহি স্বরটা ভেসে আসছিল সেদিক থেকে আপাতত আর কোনো শব্দ আসে না। অরবিন্দ বাবু আবারও সেই দিকটা ভালো করে দেখেন। হঠাৎ তার মনে হয়, আরে এই তো দিব্যি মৃদু চাঁদের আলোটা এসে পড়ছে সেই স্থানে। পরিষ্কার দেখা যাচ্ছে সেই স্থানটা ফাঁকা, কিন্তু একটু আগেও তো উনি ওই জায়গাটাতে কিছুই দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ করে দূর থেকে একটা ঠান্ডা বাতাস ধেয়ে এলো। অরবিন্দবাবুর শরীর স্পর্শ করে সেটা আবারও চলে গেল। গাটা কেমন শিরশির করে উঠল তার। না, ভয় সে পায় না, অলৌকিক বলে কিছু যে ঘটে এমন বিশ্বাসও রাখে না। তবে এই অন্ধকার, এই অদ্ভুত পরিবেশ সবকিছুই তাকে যেন অলৌকিক বিষয়কে মানতে বাধ্য করাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব স্নান সেরে আবারও ফিরে যান নিজের ঘরে। আসুন স্যার, এই যে চা হয়ে গেছে। ঘোষবাবুর দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে উনি বলেন, আচ্ছা, এই গ্রামে কি কোনো অন্যরকম কিছু কাজ কারবার চলে? এবং তাদের সেই কাজে যদি কোনো রকমভাবে কেউ নাক গলায় তাহলে কি তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে? ঘোষবাবু কেমন যেন একটা দৃষ্টিতে তাকায়, তারপর একটা ঢোক গিলে নিজের মধ্যের অনুভূতিটাকে দমন করে ছদ্ম হাসির চেষ্টা করে। না না স্যার, তেমন কিছু না। কিছু হয়েছে স্যার? এরপর বেশ কিছুক্ষণ নানান ধরনের কথাবার্তা চলে তাদের মধ্যে। তবে যাওয়ার আগে ঘোষবাবু সাবধান করে বলে, স্যার, আমি জানি আপনি এসেই ওই বংশীর ডেরায় গিয়েছিলেন। ও ভালো লোক নয় স্যার, যেমন চতুর তেমনই রহস্যময়। ও পারে না এমন কিচ্ছু নেই। ওর থেকে একটু সাবধানে থাকবেন স্যার। আর তাছাড়া এখন যা গ্রামের অবস্থা, গ্রামের জঙ্গলের দিকে ভুল করেও যাবেন না স্যার। ওই নিশাচুরি সকলকে... আমি জানি স্যার, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু কিছু না কিছু তো একটা রয়েইছে। আপনি সাবধানে থাকবেন স্যার। অনেকটা রাত হলো, আমি এখন উঠি। ও হ্যাঁ, আর একটা কথা, মাঝরাতে যদি আপনি কারোর কথার শব্দ শুনতে পান বা আপনার নাম ধরে কেউ ডাকছে এমনটা অনুভব করেন, তাহলে কিন্তু আপনি বাইরে বের হয়ে যাবেন না স্যার। গ্রাম বাংলার প্রচলিত অনেক বিষয়ই থাকে, তবে সবসময় সেগুলো মিথ্যে নাও হতে পারে কিন্তু স্যার।
এই বলে অরবিন্দ বাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায় ঘোষবাবু। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রাতের খাবার শেষ করে অরবিন্দবাবু আবারও কেস স্টাডি করতে বসেন। এসব করতে করতে কখন যে রাত গভীর হয়েছে তা উনি বুঝে উঠতে পারেননি। হঠাৎ ঘড়িতে 12টা বাজার ঘন্টায় তার সম্বিত ফেরে। ফাইলগুলোকে রেখে তাই এবার তিনি শোয়ার তোড়জোড় করেন। আগামীকাল থেকে ওনাকে ঠিক কিভাবে কাজ করতে হবে তা উনি ভালোভাবেই বুঝে নিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। শুনতে পাচ্ছেন বাবু? ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলেন অরবিন্দবাবু তা বলা মুশকিল, তবে আবারও সেই মিহি কণ্ঠস্বরটা শুনতে পেয়ে উনি সোজা হয়ে উঠে বসেন। ওই যে কে ডাকছে তাকে। ধীরে ধীরে সোজা হয়ে উঠে দাঁড়ান এবার, তারপর এগিয়ে যান দরজার দিকে। ওভাবে কে ডাকছে তাকে? শব্দের উৎস অনুসন্ধান করতে দরজা খুলে এবার বাইরে আসেন তিনি। গ্রামের রাত, চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন। বর্তমানে গ্রামের পরিস্থিতি দেখে বোঝাই দেয় যে এখানে কোনো জীবিত মানুষের বসবাস আছে কিনা। অরবিন্দবাবু স্বপ্নালু চোখে চারপাশটা তাকিয়ে দেখতে লাগলেন। এখন তার শরীরটা দাঁড়িয়ে থাকলেও তার চেতনা যে বাস্তবের মাটিতে নেই তা ওনার ওই চোখ দেখলেই বোঝা যায়। সামনের দিকের জমাট বাঁধা একটা অন্ধকার থেকে ক্রমাগত ডেকে চলেছে কেউ। এবার সেই ডাককে অনুসরণ করলেন অরবিন্দবাবু। এগিয়ে গেলেন সামনের দিকে। ঝিঁঝি পোকাদের ডাক কোনো এক অজানা কারণে থেমেছে। রাতচরা পাখিগুলো আজকে কেমন যেন মুখ হয়ে। সামনে থুথু প্রান্তর, কিন্তু চাঁদের আলো সেখানে পৌঁছাচ্ছে না। আকাশের জমাট বাঁধা মেঘ চাঁদের আলোকে গিলে নিচ্ছে। হাঁটতে হাঁটতে কত দূর যে অরবিন্দবাবু এগিয়ে গিয়েছেন তা ওনার হুঁশ নেই। হঠাৎ একটা সময় তার খুব কাছেই হিংস্র সাপদের চাপা হুঙ্কার শুনতে পায়, আর সেই শব্দেই তার ঘোর লাগা ভাবটা কাটে। এ কি, সে কোথায় দাঁড়িয়ে আছে এখন? চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। পরিবেশের বিভৎসতা যেন সেই অন্ধকারই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিছুই বুঝে উঠতে পারে না অরবিন্দবাবু। সে তো তার নিজের ঘরের বিছানায় শুয়েছিল, তাহলে এই জমাট বাঁধা অন্ধকারের কূপের মধ্যে সে এলো কিভাবে? কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কোন দিকে পা বাড়িয়ে এগিয়ে যাবে সেটুকু বুঝে উঠতে পারে না। ঠিক এমন সময় ওনার কিছু বুঝে ওঠার আগেই আচমকায় পিছন দিক থেকে কোনো ভারী একটা কিছু লাফিয়ে এসে পড়ে ওনার ওপর। সঙ্গে সঙ্গে অনুভব করেন তার ঘাড়ে পিঠে ধারালো নখের আঁচড়। চাপা ঘড়ঘড়ে শব্দটা এখন তার ঠিক কানের কাছে। অসহ্য যন্ত্রণায় অরবিন্দবাবু কেঁপে ওঠেন, চিৎকার করার চেষ্টা করেন। কিন্তু কোনো মতেই ওনার গলা থেকে এতটুকু শব্দ বার হয় না। তার বদলে ধীরে ধীরে ওনার চেতনাটা যেন বিলীন হয়ে যেতে শুরু করে। শেষবারের মতো চোখ মেলে চারপাশটা হয়তো দেখার চেষ্টা করেন উনি, তবে বিভৎস একটা সাপদের জ্বলন্ত চোখ ছাড়া আর কিছুই দেখতে পান না। হায় 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 হায়, এ কি অবস্থা! নতুন পুলিশ বাবুর এমন অবস্থা কে করলো বলতো? বাবা গো, কি হারে ওনার শরীরটারে খুবলেছে। তাও তো ভালো, গ্রামের অন্য মানুষগুলানের মতো ওনার পরানটা যায়নি, পরানটা আছে। বাইরে গ্রামবাসীদের মধ্যে এহেন নানা কানাঘুষো শুরু হলো। ওদিকে
ঘরের ভেতর চেতন ডাক্তার অরবিন্দবাবুকে দেখছেন। অরবিন্দবাবুর সারা শরীরে আঘাতের চিহ্ন। কোন হিংস্র পশু যে ওনার শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়েছে এতে কোনো দ্বিধা নেই। সামনেই বসে রয়েছে ঘোষবাবু। তার মুখটাও থমথম করছে ভয়তে, যেন কোনো কিছু আন্দাজ করতে পেরেছে সে। তবে কেবল সে নয়, আরও বেশ কয়েকজন লোক ঘরের মধ্যে উপস্থিত। তাদের মধ্যে একজন বৃদ্ধা উপস্থিত। প্রত্যেকের মুখের অবস্থায় তথৈবচ। ভয়ের কারণটা সকলেরই যেন জানা। ইতিমধ্যে গ্রাম প্রধান এসে উপস্থিত হলেন। বেশ কিছুক্ষণ ওষুধের প্রলেপ লাগিয়ে শরীরের ক্ষতগুলোকে ন্যূনতম হলেও ঢাকার পর একটা ইঞ্জেকশন পুশ করলেন চেতন ডাক্তার। তারপর ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ঘরের ভেতর আর যারা উপস্থিত ছিলেন তাদেরকেও অনুরোধ করলেন বেরিয়ে আসতে। পুলিশবাবুর শারীরিক অবস্থা মোটেই ভালো নেই। কতদিন লাগবে ওনার সুস্থ হয়ে উঠতে তাও বলা মুশকিল। আর ওনার যে অবস্থা হয়েছে তাতে কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত তো আসলে ঠিক কী হয়েছে ওনার সাথে সেটা জানা যাচ্ছে না। এর মধ্যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তখন না হয় শহরে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, কোনোভাবে ঘরের মধ্যে কিন্তু আপনাদের কারোর থাকা চলবে না এখন। আর এই যে ঘোষবাবু, এমন কোনো ঘটনা যেন এখানে না ঘটে যার জন্য ওনার শারীরিক ক্ষত আরও বিষিয়ে যায়। সবসময় একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। তবে সবাই মিলে আবার ঘরে ঢুকে ভিড়ভাট্টা করবেন না। যা অবস্থা দেখছি তাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক। প্রধান মশাই ডাক্তারবাবুকে উদ্দেশ্য করে বলেন, বলছে কি ডাক্তার, তুমি না হয় স্বাস্থ্যকেন্দ্রের কোনো এক দিদিমণিকে একটু বলে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো, তাহলে তো আর খুব একটা সমস্যা হবে না। তারপর পুলিশবাবু কিছুটা সুস্থ হয়ে উঠলে বা ওনার জ্ঞান ফিরে গেলে তখন না হয় ওনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আমরা সকলে। ঠিক বলেছ, তাই না হয় করব। আচ্ছা, এখন তাহলে আমি আসি। বেশ কিছুদিন গ্রামে কোনো কাণ্ড ঘটেনি, তাই গ্রামের মানুষরাও একটু একটু করে অশুভ ঘটনাগুলোকে ভুলতে বসেছিল। সকলে ভেবেছিল উর্মিলার বলি গ্রহণ করে মা বনবিবি হয়তো সন্তুষ্ট হয়েছেন, তাই আর তার রোষানলে কাউকে পুড়তে হবে না। কিন্তু অরবিন্দবাবুর সঙ্গে যেটা ঘটে গেল, তারপর গ্রামের মানুষের মনের মধ্যে আবারও সেই আগের ভয়ের মেঘটা ক্রমশ কুণ্ডলি পাকিয়ে ঘন কালো ছায়া ধারণ করতে শুরু করল। ডাক্তারবাবু চলে যেতেই ঘরের বাইরের জটলাটা একটু একটু করে ভাঙতে আরম্ভ করেছে। যে কজন দাঁড়িয়ে আছে এখন তারাও সব চুপচাপ। বৃদ্ধা শুরু থেকে সবটা প্রত্যক্ষ করছিলেন। গ্রামের এক প্রাচীন অভিভাবক তিনি, তার কথা সবাই কম বেশি শুনে চলে। এবার তিনি বললেন, এই ক্ষত কোনো স্বাভাবিক ক্ষত নয় গো। আবার রাতের অন্ধকারে সেই পিশাচ হানা দিতে শুরু করেছে গ্রামের পথে, আর তারই শিকার হয়েছে পুলিশবাবু। পরান্ডা যে যায়নি, হে ওনার যা ভাগ্য। বলি, তুমি কোন দিকে ইঙ্গিত দিতে চাইছো ঝটি পিসিমা? ভুলে গেলি হতভাগা? মনে কর, গত বছরেও এমন ঘটনা ঘটেছিল, কিন্তু নেপাল রে পেরানে বাঁচানো যায় নাই। তবে নেপালের ক্ষত বিক্ষত শরীর যেখানে পাওয়া গিয়েছিল, সেখানে 4 পায়ের ছাপ পাওয়া গিয়েছিল, যা কোনো সাধারণ জন্তুর নয়। আর ওই ছাপ দেখা কমল রোজা কইয়েছিল গ্রামে পিশাচের আনাগোনা হইছে। আর পুলিশ বাবুর শরীরের দেহা যেখানে মিলিছে, আমি ওখানেও সেই ছাপ দেখিছি। রাম রাম, আমি বলি কি, কমল ওজারে খবর দে, কথা কইতে হইব। বৃদ্ধার কথা শুনে উপস্থিত সকলের বাক রুদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর লোকগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, কিন্তু ঝটি পিসিমা, কমল ওঝা যে এখন এখানে নেই।
সে যে তীর্থে গিয়েছেন। হায় রে হায়, হে মা বনচণ্ডী, রক্ষা করো মা, রক্ষা করো। এবার একেবারে ভিড়টা হালকা হয়ে যায়। অরবিন্দ বাবুর কোয়ার্টারের সামনে কেবল দাঁড়িয়ে থাকেন গ্রাম প্রধান মশাই, ঝটি পিসিমা, ঘোষবাবু আর একটা ছোকরা। সেই ছেলেটাই বলল, বলছি চরণ খুড়ো, আমার কাছে একটা বুদ্ধি আছে। পুলিশবাবুর অবস্থা তো ভালো নয়, এমন অবস্থায় ওনাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে কি? আমি বরং আমাদের সঙ্গে যারা মাঠে কাজ করে তাদের কয়েকজনকে আমার সঙ্গে এখানে থাকতে বলি। আমরা পুলিশবাবুর কোনো অসুবিধা করব না, শুধু এই বাড়িখানাকে পাহারা দেব। যদি কিছু অস্বাভাবিক দেখি তখন আপনাদের খবর দেব না হয়। আমিও সেই কথাই ভাবছিলাম। খুব ভালো কথা বললি রে তুই চন্দন। ঠিক আছে, তোরা তাহলে কয়েকজন এইখানেই এখন পাহারায় থাক। ও ঘোষবাবু, আপনি বরং একজন স্বাস্থ্য কেন্দ্রের দিদিমণিকে এখানে আনানোর ব্যবস্থা করুন। আর পিসিমা, আপনি কি এখন এখানেই থাকবেন নাকি আপনাকে এগিয়ে দেব কিছুটা? আমারে আগাইতে হইব না, আমি এখানেই থাকবো নি কিছুক্ষণ। তোমরা যাও বাবারা, তোমরা যাও। সকলে যে যার মতো বাড়ি ফিরে যায়, কিন্তু ঘোষবাবুর মনের মধ্যে চলছে হাজার একটা দ্বন্দ্ব। গত রাতে একটা দৃশ্য সে দেখেছিল, ভেবেছিল ওটা চোখের ভুল, মহুয়ার নেশার ফল, তাই সেই সময় এড়িয়ে গিয়েছিল ব্যাপারটা। কিন্তু এখন বুঝতে পারছে যে দৃশ্য সে দেখেছিল সেটা ভুল নয়। গত রাতে নেশা করে থানার থেকে বাড়ি ফিরতে তার একটু দেরি হয়, আর সেই সময় পথের এক বাঁকে যে হিংস্র সাপদের আবছা অবয়ব সে দেখেছিল, তার সাথে যে একজনের পোষ্যর অত্যন্ত মিল। কথাটা মনে হতেই বুকের মধ্যে সমস্ত রক্ত যেন হিম হয়ে যায়। তবে কি সে কেটেছে আরো 15 দিন। স্বাস্থ্য কেন্দ্রের থেকে একজন নার্সের ব্যবস্থা করেছিল গ্রাম প্রধান মশাই। তার চিকিৎসা এবং গ্রামের মানুষদের সেবাতেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অরবিন্দ বাবু। তবে এখনো একা একা কোনো জায়গায় যাওয়ার অবস্থায় তিনি নেই। সেই রাতের বিভৎসতা তাকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে মানসিকভাবে। তবে জ্ঞান ফেরার পর থেকেই সেই ডাক আরো কয়েকবার শুনেছেন তিনি, কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে উঠে যাওয়ার ক্ষমতা তার হয়নি। এ কদিন যাবৎ ঝটি পিসিমা তার মাথার কাছে বসে তার কপালে বনবিবির পুজোর ফুল ছুঁয়ে সব সময় ভগবানের নাম গান করে গিয়েছে। আর সেই নাম গানের কাছেই কোথাও না কোথাও গিয়ে ওই অবাধ্য ডাকও যেন ফিকে হয়ে গিয়েছে। বিগত 2-3 দিন হল আর সেই ডাক অরবিন্দবাবু শোনেননি। আজকে একটু বেশি সুস্থ বোধ করছেন তিনি, তাই জটি পিসিমার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এই প্রত্যেকটা দিন যেভাবে আমার কাছে থেকেছেন, আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে দৃষ্টি রেখেছেন, সত্যি আমি কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি না। তবে আপনি আমার মায়ের মতন, আপনাকে ধন্যবাদ জানানোর জায়গাও আমার নেই। তবে আজ আমি সুস্থ আছি। আজ আপনি আপনার বাড়িতে যান, বিশ্রাম নিন, আবার কালকে না হয় আসবেন। বৃদ্ধা বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর অরবিন্দ বাবুর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বলেন, কেন জানি না বাবা, আমার মন কইতাছে সে আবার আসবনি। এর যে নজর পড়ছে তোমার উপর, আমি এখানেই থাকি, আমার কোনো অসুবিধা হইতাছে না। অরবিন্দবাবু জোর করে হাসার চেষ্টা করেন। মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় ওনারও কাজ করছে।
তবে সামনে বসে থাকা বৃদ্ধা মানুষটিকে এতটুকু আশঙ্কার মধ্যে উনি আর ফেলতে চান না। আর তাছাড়া ওনার যা কাজ, সেই কাজের ভয়ের তো কোনো স্থান নেই। আর কতদিনই বা এভাবে শুয়ে থাকবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ কাজের ইনচার্জ হয়ে উনি এসেছেন, সেই কাজটা ওনাকে সম্পূর্ণ করতে হবে। তো এবার উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধার চোখের দিকে তাকিয়ে বলেন, আপনি চিন্তা করবেন না, আমার কোনো ক্ষতি হবে না। আমরা যেই কাজ করি সেই কাজে ভয়ের কোনো জায়গা নেই, শঙ্কার কোনো স্থান হয় না। আপনি আজ যান, আমি একাই থাকতে পারবো। অগত্যা জটি পিসি শেষবারের মতো অরবিন্দবাবুকে আশীর্বাদ করেন। উঠে দাঁড়িয়ে বনবিবির প্রসাদী ফুল তার মাথায় ঠেকান। জটি পিসি চলে যাওয়ার পর অনেকটা সময় পর্যন্ত অরবিন্দবাবু বই পড়ে কাটান। তারপর পিসির রেখে যাওয়া খাবার খেয়ে সেদিনের মতো শুয়ে পড়েন। কত রাত হয়েছে তার ইয়ত্তা নেই। একটা সময় অরবিন্দবাবু আবারও বিছানার ওপর ছটফট করতে শুরু করেন। ঘরের বাতাস ইতিমধ্যে অত্যন্ত শীতল হয়ে উঠেছে। কারোর যেন উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারছেন তিনি। এই ঘরের মধ্যে উনি আর একা নন। ঠিক এমন সময় আবারও ভেসে আসে সেই কণ্ঠস্বর, বাবু 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 আসো, শুনবেন না, জানবেন না উর্মিলার মরণ কেমনে হইল? কেন সে মরণকালে শাম্ভবীর নাম কইল? আসেন বাবু, আসেন আসেন। অরবিন্দবাবু তড়াক করে বিছানার ওপর উঠে বসেন। আবারও তার সেই ঘোর লাগা অবস্থা। তার চেতনার ওপর, তার শারীরিক ক্রিয়ার ওপর এই মুহূর্তে তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সেই আগের দিনের মতোই তিনি আবারও ধীরে ধীরে ঘরের দরজা খুলে বেরিয়ে যান বাইরে। তবে আজ তার গন্তব্যের দিশা অন্যত্র। আজকে তিনি চলেছেন জঙ্গলের দিকে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সামনে এসে উপস্থিত হন। বাহ্য জ্ঞান শূন্য হয়ে এক পা দুপা করে এগিয়ে যান জঙ্গলের ভেতরে। ইতিমধ্যে প্রকৃতির রূপ বদলেছে। শো শো করে বাতাস বইতে আরম্ভ করেছে। আকাশের বুক চিরে মুহুর্মুহু ছুটে যাচ্ছে বিদ্যুৎ রেখা। হঠাৎ করেই খুব কাছে কোথাও একটা বাজ পড়ার শব্দ হয়। তবে আজকে এই শব্দেও অরবিন্দবাবুর ঘোর লাগা ভাবটা কিন্তু কাটে না। ঝমঝম করে বৃষ্টি নামে, অসময়ের বৃষ্টি। ওদিকে তখনও ঝোড়ো বাতাসে ভর করে ভেসে আসছে সেই কণ্ঠস্বর, যেটাকে অনুসরণ করে এগিয়ে চলেছেন অরবিন্দবাবু। জানেন তো বাবু, আমার শাম্ভবীর সেই রাতে কোনো দোষ ছিল না। ওর পোড়ান্ডা কেমনে যেন ওরা কায়রা নিল, টুকরা টুকরা কইরা ফেলাইয়া দিল। উর্মিলা মায়েরও কোনো দোষ ছিল না। তবে সে যে নিশাচুরির প্রতিশোধের মাঝখানে আইয়া কইরা ছিল, তাই সে। তবে এরই সঙ্গে ঘটছে আর একটা কাণ্ড। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাওয়া অরবিন্দবাবুর শরীরটাকে অনুসরণ করে একটা কালো চার পেয়ে সাপদ আজকেও তার পিছু নিয়েছে। গতদিন তার লক্ষ্য ভ্রষ্ট হলেও আজ কিন্তু সে লক্ষ্যে অবিচল। তাই আজকে রাতে ঘরের থেকে অরবিন্দবাবু বার হতেই পিছু নিয়েছে এই সাপদ। আজ আর লক্ষ্যভ্রষ্ট হতে দিলে চলবে না। নিশির ডাকের মতো যে ডাকটা অরবিন্দবাবুকে টেনে নিয়ে যাচ্ছে, সেই শব্দ কিন্তু এই সাপদ শুনতে পাচ্ছে না। সে কেবল তার শিকারের উপর নজর রেখে তার পিছু পিছু এগোচ্ছে। সেই চার পেয়ে সাপদ মন্ত্র বলে বশীভূত না হলেও শিকারের পিছু পিছু যেতে যেতে বাহ্য জ্ঞান তারও শূন্য হয়েছে।
না হলে বোধহয় জঙ্গলের সেই জলার কাছে শিকারের পিছু পিছু এসে উপস্থিত হতো না সে, যে জলার কাছ থেকে একদিন এই সব কিছু শুরু হয়েছিল। হঠাৎ এবার কাছেই কোথাও বজ্রপাত হয়, ঝলসে ওঠে গোটা আকাশ। এইবার যেন অরবিন্দবাবুর সমস্ত ঘোর লাগা ভাবটা কেটে যায়। উনি হঠাৎ করেই নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করে চমকে ওঠেন। এমন সময় হঠাৎ পিছন দিক থেকে একটা খসমস শব্দ কানে আসে। শব্দ অনুসরণ করে পিছনে ফিরতেই জমে কাঠ হয়ে যান। আবারও গত অভিজ্ঞতার সেই ভয়ানক চার পেয়ে পিশাচকে দেখে চমকে ওঠেন। তার হাত পা আড়ষ্ট হয়ে আসে, মনে হচ্ছে কতগুলো অদৃশ্য লতা মাটির সাথে যেন তার পাটাকে চেপে ধরেছে। মরণপণ চেষ্টা করেও তিনি ছুটে পালাতে পারেন না। দেহের সমস্ত শক্তি কাজে লাগিয়ে কোনো রকম একটু পিছু হটতেই বটগাছের ঝুড়িতে পা পেঁচিয়ে আছড়ে পড়েন মাটিতে। ওদিকে তার চোখের সামনে ঘটে চলেছে এক ভয়ানক দৃশ্য। সে দেখতে পায় সেই চার পেয়ে সাপদ ক্রমশ বৃহৎ আকার ধারণ করছে, আর এক পা করে এগিয়ে আসছে তারই দিকে। চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, কষ গড়িয়ে নামছে লালা রস। হিংস্র তীক্ষ্ণ দাঁতগুলো বিদ্যুতের ঝলকের সাথে সাথে ঝিকিয়ে উঠছে। একটা সময় সে সাপদ দাঁড়িয়ে পড়ল, তারপর নিজের শরীরটাকে ভাঁজ করে লাফ দেওয়ার জন্য উদ্যত হল। অরবিন্দবাবু মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকলেন। মাটি থেকে কিছুতেই উঠতে পারলেন না। অবশ্যম্ভাবী মৃত্যুকে যেন উনি চোখের সামনে দেখতে পারছিলেন। শেষ সময় আগত বোধ হয়। তিনি দুই চোখ বন্ধ করে নেন। নিস্তব্ধতায় কাটল কয়েকটা মুহূর্ত, কিন্তু বুকের ওপর সেই সাপদের কোনো উপস্থিতি অনুভব করতে পারলেন না অরবিন্দবাবু। তাই সাহসে ভর করে তিনি এবার চোখ মেলে চাইলেন। তাকাতেই যে দৃশ্য তিনি দেখলেন তা দেখে একেবারে হতবিহল হয়ে পড়েন। চারপাশে শোঁ শোঁ করে হাওয়া বইছে। বড় বড় দৈত্যের ন্যায় গাছগুলো সেই হাওয়ার তালে তালে প্রবল বেগে মাথা তোলাচ্ছে। আর তারই প্রেক্ষাপটে ঘটে চলেছে এক অদ্ভুত ঘটনা। সেই চার পেয়ে সাপদ শূন্যেই আটকা পড়েছে। একটা কুণ্ডলি পাকানো ছায়া তাকে আবর্তে বেঁধে ফেলেছে। কোত্থেকে যেন একটা ক্ষীণ আলো এসে পড়েছে সেই দৃশ্যপটে। বিস্ফারিত নেত্রে অরিন্দম বাবু দেখে চলল সেই কুণ্ডলি পাকানো ছায়া ক্রমশ চেপে ধরছে ওই সারমেয়কে। আর ধীরে ধীরে তার মধ্যে ফুটে উঠছে একটা নারী অবয়ব, যা সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত। আর সেই ক্ষতবিক্ষত শরীরের ততোধিক জরাজীর্ণ কঙ্কালসার হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে সেই সাপদের কণ্ঠনালী। এবার আরো এক বিস্ময়কর দৃশ্য। ধীরে ধীরে সেই সাপদের চিৎকার ক্রমশ যেন মনুষ্য চিৎকারে বদলে যাচ্ছে। অরিন্দম বাবুর চোখের সামনে সাপদের শরীরটা দেখতে দেখতে একটা মানব শরীরে পরিণত হলো। ঠিক এই সময় চারপাশ গম গম করে উঠল একটা নারী পুরুষ মিলিত কণ্ঠস্বরে। আমি পারবো না আমার প্রতিশোধ নিতে, তোকে শেষ করে দিতে। আজ আমি তোকে মেরে তোর রক্ত পান করে আমার প্রতিশোধের আগুন নেবাবো। আজ তৃপ্ত হবো আমি তোর রক্তে। তোর মতো পাপীর জন্যই গ্রাম নয়, সেই রাতে যারা যারা আমাদের সর্বনাশের জন্য দায়ী ছিল আমি তাদের প্রত্যেককে মেরে ফেলেছি। এবার তোর পালা শয়তান। কথাগুলো শেষ হতে না হতেই সেই ছায়া শরীর তার সদন্ত চেপে ধরে ওই রূপান্তরিত মানব শরীরের কণ্ঠনালীতে। একটু আগেও যেটা চার পেয়ে সাপদ ছিল, যেটা অরবিন্দবাবুর পিছু নিয়ে এই জলার ধারে এসেছে তাকে শেষ করার জন্য।
কিন্তু বর্তমানে সেই সাপদি এখন আটকা পড়েছে এক ভয়ানক ছায়া শরীরের কবলে। বিদ্যুৎ ঝলকে কিয়ৎক্ষণের জন্য হলেও অরবিন্দবাবু স্পষ্ট দেখেন সেই পরিবর্তিত সাপদের মনুষ্যরূপী চেহারা, আর অস্ফুটেই তার কণ্ঠ থেকে বেরিয়ে আসে একটা নাম, বংশীবাবু। তবে এর পরের দৃশ্যের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অরবিন্দবাবু। মুহূর্তের মধ্যে সেই অশরীরী প্রবল এক হুঙ্কার ছেড়ে বংশীবাবুর শরীরটাকে দুখণ্ড করে ফেলে। রক্ত ছিটকে এসে লাগে অরবিন্দবাবুর কপালে, চোখে, শরীরের সর্বত্র। না, এরপর আর অরবিন্দবাবু নিজের চেতনা ধরে রাখতে পারলেন না, জ্ঞান হারালেন তিনি। নিভু নিভু মশালের আলোয় ঘন জঙ্গলটাকে এক ভয়ানক রহস্যপুরী বলে মনে হয়। সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছগুলো অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে যেন। তবে তাদের ছত্র ছায়ায় যে নাটক সংগঠিত হয়ে চলেছে সেখানে হস্তক্ষেপ করার সুযোগ তাদের নেই। এ কথা কথা আমার সাইডা দেন, আমি কাউরে কিছু কব না, কাউরে না, সাইডা দেন, কথা সাইডা দেন। একজন মাঝবয়সী ব্যক্তিকে দুজন ষণ্ঢা মার্কা লোক দুই দিক থেকে শক্ত করে ধরে। লোকটাকে দেখলে বোঝা যায় গ্রামের আর 5টা ছাপোষা মানুষের মতোই একজন। কিন্তু আজ কৌতূহলের বশে একটা অন্যায় করে ফেলেছে সে, আর তার মাসুল যে তাকে প্রাণ দিয়ে চোকাতে হবে সেটা তো ইতিমধ্যে বুঝেও গিয়েছে সে। মশালের হলদেটে আলোয় ওই যে দেখা যাচ্ছে তার চোখে মৃত্যু ভয়টাই বড্ড প্রকট। কলে পড়া ইঁদুরের মতো ছটফট করছে সে। সামনেই একটা ছোট্ট চালার ভেতর জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে একভাবে কাকতি মিনতি করে চলেছে, আর মাঝে মাঝে আর চোখে খানিক তফাতে থাকা মেয়েগুলোকে দেখছে। বেশ কয়েকটা মেয়ে, 8-10টা তো হবেই, একজোট হয়ে কেমন কাঠের পুতুলের মতো স্থিরভাবে দাঁড়িয়ে। ওদের মধ্যে কেউ কেউ যুবতী, কেউ কেউ আবার বাচ্চা। প্রত্যেকেই যেন সম্মোহিত, চোখের দৃষ্টি ঘোলাটে। দেখলে বোঝা যায় কেউ তাদেরকে নিজের বশে রেখেছে। কথা, আমি আপনারে কথা দিচ্ছি, আমি কাউরে কব না, কথা দিচ্ছি, কথা আমার সাইডা দেন। বাড়িতে আমার মেয়েটা একা, আমার সাইডা দেন, কথা আপনার পায়ে পড়ি, কথা সাইডা দেন, আমারে আর সাইডা দেন। সামনেই চালার অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা লোক। ধীর পায়ে ছটফট করতে থাকা লোকটার সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে লোকটার ছটফটানি আরো বেড়েছে। আমি কিছু দেখিনি, কথা কিছু দেখিনি, আমি কাউরে কিছু কব না, সারি দেন আমারে, আমি কিছু দেখিনি, কথা আমারে সাইডা দেন, সাইডা দেন আমারে। সামনে এসে দাঁড়ানো লোকটার ইশারায় ষণ্ঢা মার্কা লোক দুটো এবার নরেশ পাইনের হাত ছেড়ে দিল। নরেশ তার সামনের লোকটার পায়ে হুমড়ি খেয়ে পড়ে। কথা আমারে মাফ করি দেন, কথা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই রাতের বেলা আপনার পিছু পিছু এই জঙ্গলে আসা আমার উচিত হয় নাই, আমারে মাফ করি দেন, কথা আমার সাইডা দেন, কথা কথা আমার সাইডা দেন, আমার সাইডা দেন, কথা। লোকটা নরেশকে খুব স্নেহ ভরে নিজের পায়ের থেকে টেনে তুলল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা লোক দুজনের একজনকে ইশারা করতেই ষণ্ঢা গোছের লোকটা গুরু গম্ভীর গলায় বলে উঠল, এই মেয়েগুলোর কথা যেন কেউ না জানে। কেউ জানবে না হুজুর, কেউ জানবে না, কেউ জানবে না। এই মেয়েগুলোকে আজ নদী পথে অন্য দেশে পাচার করা হবে। তুই যে এদেরকে এই জঙ্গলের মধ্যে দেখে ফেলেছিস সেটা তোকে ভুলে যেতে হবে। কি রে, মনে থাকবে তো? কথাটা শুনেই
নরেশের বুকটা ধড়াস করে ওঠে। এই বাচ্চা মেয়েগুলোকে পাচার করা হবে? মানুষ পর্দায় ভেসে ওঠে তার মেয়ের মুখটাও। তবে পরক্ষণেই মনের সমস্ত আবেগকে দূর করে দেয়। এখন সে বাঁচার জন্য মরিয়া, তার মেয়ের কাছে ফিরে যেতে হবে তাকে। তাই নরেশ কাঁদতে কাঁদতে আবারও বলে, না না হুজুর, আমি কাউরে কিছু বলবো না, কাউরে না। আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি। আমার শাড়ি দেন কথা, আমার শাড়ি দেন, আমি কিছু শুনিনি। যা বলছিস কথাগুলো মনে থাকে যেন। যা এবার যা। এই বলে সন্ডা মার্কা লোক দুটো একপাশে সরে দাঁড়ায়। বাঁধে আটকে থাকা জল হঠাৎ ছাড়া পেলে যেমন হুড়মুড়িয়ে এগিয়ে যায়, তেমনি নরেশ পাইন বন্ধন মুক্ত হতেই পড়িমড়ি করে ছুটতে থাকে। মুহূর্তের মধ্যে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে ওদের নজরের বাইরে চলে আসে সে। ওদিকে শাম্ভবী একা একটা ছাতা হাতে বেরিয়েছিল বাবাকে খোঁজার উদ্দেশ্যে। ওর বাবা নরেশ পাইন কখনো এত সময়ের জন্য বাইরে থাকে না, আর যদি সত্যিই কোনো প্রয়োজন থাকে তাহলে সে কথা সে তার একমাত্র সহায় সম্বল তার মেয়ে শাম্ভবীকে জানিয়ে যায়। কিন্তু কই, আজ তো তেমন কিছু জানায়নি বাবা। সে সন্ধে থেকে বাড়িতে বসে ৭-৫ চিন্তা করতে করতে ক্রমেই অস্থির হয়ে উঠছিল শাম্ভবী। রাতের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির দাপট যখন আরো বাড়ল, তখন সে আর বাড়িতে বসে থাকতে পারেনি, বেরিয়ে এসেছে রাস্তায়। তবে এদিক ওদিক না খুঁজে সে সরাসরি জঙ্গলের দিকে এগিয়ে যেতে শুরু করে। কারণ সে জানত তার বাবার যাবতীয় কর্মক্ষেত্র ওই জঙ্গল। চারিপাশে অন্ধকার, বৃষ্টির ঝমঝম শব্দ, জঙ্গলি পশুর ডাক, নিশাচর পাখির কুহক। তবে ভয় পাওয়ার মেয়ে শাম্ভবী নয়। ছোট থেকেই নিজের মাকে কাছে পায়নি সে, বাবাই ওকে মানুষ করেছে। তাই রাত বিরেতে যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে যেত নিজের কর্মকর্তার আজ্ঞা পালনে, সেই সময়গুলোতে ও একাই থাকত ওদের খড়ের চালের ওই কুটিরে। তাই এই প্রাকৃতিক পরিবেশ ওর কাছে খুব একটা ভয়ঙ্কর নয়। ছাতার নিচে হাওয়ার দাপটে কম্পমান হেরিকেনটাকে কোনো রকমে বাঁচিয়ে এগিয়ে চলতে থাকলো সে। ইতিমধ্যে ঝড় বৃষ্টি প্রবল আকার নিয়েছে। অন্ধকারে নরেশের চোখ অনেকটা সয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এবার ঝড় বৃষ্টির সাথে যুক্ত হলো মুহুর্মুহু মেঘের গর্জন। আর সেই বিদ্যুতের ঝলকানিতেই এবার চোখ ধাঁধিয়ে যেতে থাকলো নরেশের। তবুও পথ হাতড়ে হাতড়ে জঙ্গলের মধ্যে কিছুটা চলেই এসেছে। এমন সময় ওর মনে হয় কেউ যেন ওর পিছু পিছু আসছে। নরেশ নিজের চলার গতি থামায় না, পিছনেও ফেরে না। যদি কেউ পিছন থেকে এসেও থাকে, এই আধারে তাকে দেখা যাবে না। তার থেকে বরং যতটা দ্রুত সম্ভব এগিয়ে যাওয়াই ভালো। এই ভেবে অন্ধকারের মধ্যে ঝোপঝাড় ভেঙে এগিয়ে চলতে থাকলো সে। কিন্তু ওই যে বলে না, কৌতূহল বড় বালায়। পিছনের থেকে ক্রমাগত আসা শব্দটা আসলে কিসের, সেটা জানার উদগ্র বাসনা একটা সময় নরেশের চলার গতি রুদ্ধ করল। আর তারপর সেই কৌতূহলের জেরেই পিছনে ফিরে চাইল সে। ঠিক এই সময় আবারও ঝলসে উঠল আকাশ। সেই আলোতেই নরেশ পাইন দেখল ঠিক তার পিছনেই সাপদের মতো নিঃশব্দে এসে যে দাঁড়িয়েছে, সে এক চার পেয়ে বিভীষিকা। মানুষটার হঠাৎ কি হলো কে জানে, কোথায় যাচ্ছে একবার তো আমারে জানাবে। এই দুর্যোগের মধ্যে কোনো বিপদে পড়ল না তো? এহেন আরো নানা প্রশ্ন বারংবার অশুভের দিকে যেন ইঙ্গিত করতে থাকে। এমন তো এর আগে কোনোদিন হয়নি।
হাঁটতে হাঁটতে জঙ্গলের জলার কাছটায় পৌঁছেছে শাম্ভবী। এমন সময় দূর থেকে কয়েকটা চাপা কণ্ঠস্বর শুনতে পায়। বৃষ্টি, হাওয়া এসবের শব্দকে ছাপিয়েও গলার স্বরটা ক্ষীণভাবে ভেসে আসে তার কানে। হ্যারিকেনের সলতেটা নামিয়ে দু এক পা এগোতেই জঙ্গলের ভেতর থেকে নিভু নিভু মশালের আলোটা চোখে পড়ে। এবার সেই আলোকে অনুসরণ করে পা টিপে টিপে এগোয় শাম্ভবী। কিছুটা এগোতেই গাছের আড়াল থেকে যে দৃশ্য তার চোখের সামনে ফুটে ওঠে তা দেখেও আর নিজেকে সংবরণ করতে পারে না। বাবা, বাবা, কি হলো তোমার? বাবা, ও বাবা, কেন কেন মারলে তোমরা আমার বাবাকে? কেন? হাতে ধরা হ্যারিকেনটাকে ছুঁড়ে ফেলে ছুটে যায় সেই মশালগুলোর দিকে। মশাল হাতে সন্ডা মার্কা কয়েকটা লোক একটা ছিন্ন ভিন্ন লাশকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে। না, ছিন্ন ভিন্ন বললে হয়তো কম বলা হবে, বলা ভালো একটা আধ খাওয়া লাশ, নরেশ পাইনের লাশ। তার মুখের এক পাশ থেকে চোখ সমেত কিছুটা অংশ ধারালো নখের আঘাতে ছিঁড়ে গিয়েছে। হাত পাগুলোও ছিঁড়ে ছুটে এদিক ওদিক ছড়িয়ে আছে, শরীরটা উপুর হয়ে, আর ঘাটটা উল্টো দিকে মুড়ে সোজা হয়ে আছে। এই নারকীয় পৈশাচিক দৃশ্য দেখে কেউ যে নৈসর্গিক সুখ পেতে পারে সেটা ওই সন্ডা গোছের লোকগুলোর মুখ না দেখলে হয়তো বোঝা যেত না। তাদের মুখে খেলা করছে পৈশাচিক হাসি। হাসতে হাসতেই তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, বেটা সব জেনে গেছিল, ওকে যে ওস্তাদ ছেড়ে দেবে সেটা দেখেই তো অবাক হচ্ছিলাম। আর বুঝলি না, শিকারকে ছুটিয়ে ছুটিয়ে মারতে না পারলে আমাদের ওস্তাদের যে আশ মেটে না। হ্যাঁ, তাই তো প্রথমে ছেড়ে দিয়ে আবার শিকার করলো বেটাকে। এমন সময় শাম্ভবীর চিৎকারটা ওদের কানে আসে। বাবা, বাবা, কি হলো তোমার? বাবা, ও বাবা। মুখ তুলে শব্দ লক্ষ্য করে তাকাতেই দেখে আরো একটা নধর শিকার এগিয়ে আসছে তাদের দিকে। লালায়িত হয়ে ওঠে ওদের জীব। শাম্ভবী ছুটতে ছুটতে এসে ঝাঁপিয়ে পড়ে তার বাবার ছিন্ন ভিন্ন দেহটার ওপর। এই চরম পরিস্থিতিতে অন্য কেউ লাশটাকে শনাক্ত করতে না পারলেও শাম্ভবী তার বাবাকে চিনতে ভুল করেনি। বাবা, ও বাবা, বাবা। এবার সন্ডা মার্কা লোকগুলো ঠিক পিছন দিক থেকে অন্ধকারের মধ্যে জ্বলে ওঠে দুটো আগুনের ফুটকির ন্যায় চোখ। ধীরে ধীরে অন্ধকার ছেড়ে বেরিয়ে আসতেই দৃষ্টিটা স্বাভাবিক হয়। বাকি লোকগুলো এই মানুষটাকে দেখে একপাশে সরে দাঁড়িয়েছে। লোকটা এবার সরাসরি এগিয়ে আসে নরেশ পাইনের ছিন্ন ভিন্ন লাশটার সামনে। তারপর ওই দেহের ওপর একটু আগে আছড়ে পড়া শাম্ভবীকে চুলের মুঠি ধরে টেনে তোলে। ওমা মামুনি, তুমি জানো না রাতের বেলা একা একা জঙ্গলে ঘুরতে নেই, এখানে আসতে নেই। এত রাতে এখানে কেউ আসে? শয়তান, তোরা তোরা সবাই মিলে আমার বাবারে মারলি। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তোদের তোদের এই ভালো মানুষের মুখোশগুলো আমি খুলে দেব। ও বাবা, তুমি তাহলে সবটা দেখে ফেলেছো? তাহলে আর কি বলি বলো তোমায়? আর কি বললে? হ্যাঁ হ্যাঁ, আমরা মেরেছি? আমরা আমরা মারবো কেন? দেখছো না জঙ্গলি জানোয়ার তোমার বাপের দেহটা সিরে সিরে খেয়েছে। ছেড়ে দে শয়তান, আমি আমি সব দেখেছি, আমি সব জানি। ও হো হো হো। মুখে একটা চুকচুক শব্দ করে তার সাগরেদদের উদ্দেশ্যে বলে, যখন একবার সবটা দেখে ফেলেছে তখন তো আর কথা বলার অবস্থায় আমরা রাখতে পারি না। হ্যাঁ কিরে, কি বলিস সব? কেউ মুখে কোনো কথা বলে না, কিন্তু সকলের মুখের পৈশাচিক বাঁকা হাসিটা
আরো চওড়া হয়। কি রে, আরে নে নে, সকাল থেকে অনেক গায়ে গতরে খেটেছিস, নে দেখি, এবার একটু শরীরে দম দে দেখি। মুহূর্তের মধ্যে নিজের বাবাকে চোখের সামনে খুন হতে দেখা এবং গ্রামের যেই মানুষগুলোর সঙ্গে এতদিনও পরিচিত ছিল তাদের মুহূর্তেই অপরিচিতের মতো আচরণ করা, এসব কিছুই যেন শাম্ভবীকে বুঝিয়ে দিচ্ছিল ওর সামনে এখন ভয়ঙ্কর বিপদ। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের চোখ ধূর্ত শেয়ালের মতো জ্বলজ্বল করছিল। চোখের সামনে শিকার পেলে হিংস্র সাপদের কষ গড়িয়ে যেভাবে লালা রস নিঃসরণ হয়, ওদের দৃষ্টির কামুকতাও ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এবার তারা একে একে এগিয়ে যেতে থাকে শাম্ভবীর দিকে। সেই সাথে বৃষ্টির দাপট আরো বেড়ে ওঠে, মুহুর্মুহু বাজ পড়তে শুরু করে। প্রকৃতি যেন প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। সবার প্রথমে যে ঝাঁপিয়ে পড়ে শাম্ভবীর উপর সে হলো মদন মাইতি, তারপর এক এক করে দুখু, রমেশ, হারাধন, রহিম। প্রত্যেকে মিলে শাম্ভবীর শরীরটাকে খুবলে খেতে শুরু করে। নারী মাংসে আত্মতৃপ্ত হয় ওদের কামনার আগুন। তবে শাম্ভবীর আবসন লুট করেই তারা থামে না। এরপর বংশীবাবুর কথায় শাম্ভবীর শরীরটাকে টুকরো টুকরো করে কাটা হয়। এই শোন, এই মেয়ের শরীরের প্রত্যেকটা অংশ যেন এমনভাবে কাটা হয় যাতে ওকে এরপরে আর না চেনা যায়। হ্যাঁ, আর যদি দেখিস যে শরীরের অংশগুলো এখান থেকে সরাতে পারছিস না, তাহলে পাশের জলায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিবি যাতে ওর কোনো সময় আর কোনো অস্তিত্ব যে এখানে ছিল সেটা কেউ মনেই না করতে পারে, বুঝলি? আর কাল সকালে গ্রামে কিছু একটা রটিয়ে দিবি, বা এমনভাবে কিছু বলা বলি শুরু করবি যাতে মনে হয় যে বাপ মেয়ে একসাথে গ্রাম ছেড়ে ফেরার হয়েছে। যাতে তোরাও বাঁচলি, তা আমিও বাঁচলাম। বাকি কাজ তোরা সেরে ফেল, যা। এখন আমি আসি, বৃষ্টি আবারও নতুন করে আসছে। কথাগুলো বলেই বংশীবাবু জঙ্গলের অন্ধকারে কোথায় যেন মিশে যায়। উনি চলে যাওয়ার পর বাকিরা শাম্ভবীর শরীরটাকে অত্যন্ত নৃশংসতার সঙ্গে টুকরো টুকরো করে কেটে জঙ্গলের সেই জলার জলে ফেলে দেয়। তারপর পৈশাচিক উল্লাসের রেশ নিজেদের মধ্যে বজায় রেখে তারা প্রত্যেকে যে যার ঘরে ফিরে যায়। জলার সামনে বটগাছের গুঁড়িটার উপর অরবিন্দবাবু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে। যে দৃশ্য উনি কিছুক্ষণ আগে দেখেছেন তা দেখার পর শুধু উনি কেন, যে কোনো স্বাভাবিক মানুষেরই এমন অবস্থা হতে বাধ্য। তবে ওই যে কথায় আছে, সব ভালো যার শেষ ভালো। অরবিন্দবাবুই তো শাম্ভবীর শেষ প্রতিশোধ নিতে সাহায্য করেছে। আসলে শাম্ভবীর আত্মা এই জলার আশেপাশের চত্বরেই আটকা পড়েছিল এবং একে একে তার এবং তার বাবার হত্যাকারীকে চরম কঠিনতম সাজা দিয়েছিল সে। কেবল এই একজন নরপিশাচরূপী বংশী একে কিছুতেই নাগালের মধ্যে পাচ্ছিল না। কিন্তু আজ অরবিন্দবাবুর কারণেই শাম্ভবী তার শেষ প্রতিশোধ নিয়ে মুক্তি পেয়েছে। সেই সাথে গ্রামবাসীদেরকেও রক্ষা করল বংশীর মতো এই ভয়ঙ্কর অর্ধ পিশাচের হাত থেকে। আমার মৃত্যুর জন্য যারা দায়ী, আমি শুধু তাদের উপরে প্রতিশোধ নিচ্ছিলাম। উর্মিলার মৃত্যু আমি কখনোই চাইনি, তবে বনু বিবির রোষ কাটানোর নামে জলার বাঁধন দেওয়া এত বড় আস্পর্ধা। ভেবেছিস এভাবে আমাকে আটকাতে পারবি? মূর্খ, কখনোই পারবি না, কখনোই না। আবার যদি কেউ এই ভুল করে তবে আবার তাকে এইভাবেই শাস্তি পেতে হবে।
আপনারা শুনছিলেন শিল্পী চক্রবর্তীর কাহিনী নিশাচরীর খিদে। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন, সাউন্ড এডিটিংয়ে সুতনুকা ও অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।